আমরা যতদিন এই পৃথিবীতে আছি তার থেকে বেশি দিন কিন্তু জীবাণুরা এই পৃথিবীতে আছে। জীবাণুদের জীবনের স্প্যান অনেক বেশি, তারা অনেক বেশি আমাদের থেকে ইন্টেলিজেন্ট এবং নিজেকে পরিবর্তন করে। কিছু কিছু লোক আছে যারা ভ্যাকসিন বিরোধী, কিন্তু এই কোভিডের সময় দেখা গেল যারা এই ভ্যাকসিন বিরোধী ছিল তারা ভ্যাকসিন না নেওয়ার জন্যই কিন্তু তাদের মৃত্যুহার অনেক বেশি হলো। এইটা কিন্তু প্রমাণিত হলো যে ভ্যাকসিন মৃত্যুহারকে অনেকটাই কমাতে পেরেছিল। এবছরে যে জীবাণুটা এসছে, সামনের বছরে জীবাণু কিন্তু সেই রকম জীবাণু আসবে না, সে তাকে নিজেকে পরিবর্তন করে নতুন জীবাণু আনবে। ভ্যাকসিন দিয়ে মোটামুটিভাবে কি কি রোগকে প্রতিরোধ করা যায়, ভ্যাকসিনের ইম্পর্টেন্স বা গুরুত্ব কতটা, কোন বয়স থেকে এবার এই ভ্যাকসিনটা নেওয়াটা চালু করতে হবে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কোন বয়স থেকে নেব, ভ্যাকসিনের কি সাইড এফেক্টস আছে এবং সেগুলো কি কি। এই ডিমে অ্যালার্জি থাকলে এই ভ্যাকসিন খুব না নেওয়াই ভালো। তোমরা কিভাবে অন্যান্য ভ্যাকসিন হাউসের থেকে তোমরা কিভাবে আলাদা? আমাদের ভ্যাকসিনেটররা ট্রেন বাই দ্য হেলথ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই রেফ্রিজারেটরের মধ্যে মানুষ ঢুকে যায়, ভ্যাকসিনগুলো নিয়ে সেখানে রেখে দেয়। আমি অ্যাজ এ কাস্টমার কী করে বুঝবো এটা প্রপার কোল্ড চেইন সিস্টেম করা হয়েছে? আপনি অ্যাজ আ কাস্টমার ডিমান্ড করবেন, যেখান থেকে নিচ্ছেন তোমরা কোথায় রাখো, তোমাদের কোল্ড রুম দেখবো। আমাদের অনেকে ছিল যারা বলতো যে একটু গাঁজা খেলে নাকি কনসেন্ট্রেশন ভালো হয়। এখনো বলে। এটা কিন্তু একদমই মিথ। যাদের কার্ডিয়াক কন্ডিশন আছে, হার্টের কোনো রকম সমস্যা আছে, তারা কি ওয়ার্কআউট করতে পারেন? গুড কোলেস্টেরল, সেইটার পরিমাণ বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে ব্যায়াম করা। ব্যাড কোলেস্টেরল যেগুলো, সেটা কমানোর উপায় হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ করা। কেউ হার্ট অ্যাটাক হচ্ছে এটা রিয়েলাইজ করছে যখন, তখন কি করবে বেসিক্যালি? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। দেখুন, আমরা তো অনেকেই খুবই চিন্তায় থাকি, কারণ আমাদের বাবা মায়ের বয়স বাড়ছে, তাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমছে, তাদের স্বাস্থ্য অনেক সময় মন্দের দিকে যাচ্ছে ভালোর চেয়ে বেশি। অনেকেই আবার আমাদের মধ্যে আছে, যেমন আমারই এক বন্ধু আছে অম্লান, সে বিদেশে থাকে। এরকম কর্মসূত্রে অনেকেই বিদেশে রয়েছেন। তারাও সারাক্ষণ মানে তাদের মাথায় কনস্ট্যান্টলি একটা চিন্তা ঘুরতে থাকে যে বাবা মায়ের স্বাস্থ্য সেটা কিভাবে ভালো রাখা যায়। সেই কারণে আজকে আমরা এমন একটা পর্ব নিয়ে এসেছি যে পর্বে প্রিভেন্টিভ কেয়ার নিয়ে আমরা কথা বলবো। প্রিভেন্টিভ কেয়ার নিয়ে কথা বলবো মানে আমরা কথা বলবো অ্যাডাল্ট ভ্যাকসিনেশন নিয়ে। আজকে আমাদের সঙ্গে এমন দুজন মানুষ রয়েছেন যারা আমাদের এই বিষয়টা খুব ডিটেইলে বোঝাতে পারবেন। এদের মধ্যে একজন ডক্টর জয়দীপ দেব, যিনি প্রফেসর অ্যান্ড এইচওডি অফ চেস্ট মেডিসিন, এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আরেকজন আমাদের সবার প্রিয় এলবি কেয়ারের এমডি তমাল চ্যাটার্জি। শুধুমাত্র অ্যাডাল্ট ভ্যাকসিনেশন নিয়েই কিন্তু পর্বটা আটকে থাকবে না। আজকের পর্বে আমরা কথা বলেছি ফুসফুসের নানান রকম কমন যে সমস্যায় আমরা ভুগি সেই সমস্ত বিষয় নিয়ে, হার্টের নানান রকম সমস্যা নিয়ে। ফলে গোটা এপিসোডটা পুরোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর যদি এপিসোডটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, একটু কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। তাহলে আমরা আরও বেটার গেস্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারব। দেখুন আমাদের আজকের পর্ব। ওয়েলকাম টু দ্য শো। দুজনকেই আমার শোতে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আচ্ছা, যে বিষয়টা প্রথমেই জানা দরকার সেটা হচ্ছে যে আমরা চিরকাল শুনে এসেছি টিকাকরণ বা ভ্যাকসিনেশনের বাচ্চাদের হয়, হ্যাঁ, বড়দের জন্য টিকাকরণ হয়, এই বিষয়টা হয় সত্যি সত্যি? এটা সম্পর্কে আমাদের ধারণা অত্যন্ত কম। বড়দের জন্য টিকাকরণের বিষয় তো আমাদের প্রথম অভিজ্ঞতা হলো কোভিডকে কেন্দ্র করে। যখন কোভিড এলো এবং মানুষই আশঙ্কিত হলো যে তার জীবন বিপন্ন, সে বেঁচে থাকতে পারবে কিনা যদি কোভিড হয়, তখন দেখা গেল যে যদি তাকে ভ্যাকসিন দেওয়া হয় তাহলে তার কোভিডের মাত্রা অনেক কমে এবং সে বাঁচার জন্যে আরও কিছুদিন সময় পায়। সেই সময় থেকেই এই জনমানসে এই অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের কথাটা, এই ধারণাটা প্রচলিত হলো। কিন্তু তার আগে থেকে কিন্তু ভারতবর্ষ এবং সারা পৃথিবীর বুকে অ্যাডাল্ট ভ্যাকসিন চালু ছিল। এবং এই ভ্যাকসিনের গল্প যদি বলতে হয় তাহলে প্রথমে বলতে হয় যে আমরা যতদিন এই পৃথিবীতে আছি তার থেকে বেশি দিন কিন্তু জীবাণুরা এই পৃথিবীতে আছে। অর্থাৎ আমাদের যে মনুষ্য প্রজাতির যা জীবন স্প্যান, তার থেকে এই জীবাণুদের জীবনের স্প্যান অনেক বেশি। তারা অনেক বেশি আমাদের থেকে ইন্টেলিজেন্ট এবং নিজেকে পরিবর্তন করে। সেই জীবাণুর সাথে যুদ্ধ করার জন্যই মানুষ যখন নামে, তখন যেভাবে আমরা
পশুকে পোষ মানাই, যেমন কুকুর বা ছাগল বা গরু, এদেরকে আমরা গৃহপালিত করেছি, এরা তো গৃহপালিত ছিল না। কাজেই এইরকমভাবে জীবাণুকে যদি আমরা পোষ মানাতে পারি, তাহলে আমাদের বাইরের জীবাণুর আক্রমণ থেকে তারা আমাদের রক্ষা করতে পারে কিনা, এই ধারণা থেকেই কিন্তু এই জীবাণুর বিরুদ্ধে যে প্রতিষেধক সেটা তৈরি হলো। এবং স্বভাবতই প্রথম দিকে শিশুদের যে মারাত্মক অসুখগুলো হয়, তার ক্ষেত্রে জীবাণুর প্রতিরোধক তৈরি করা সম্ভব হলো এবং ব্যবহার হলো। এবং পরবর্তীকালে দেখা গেল যে বয়স্ক মানুষদের ক্ষেত্রেও কিছু কিছু অসুখ আসছে, যেগুলোর ক্ষেত্রে এই জীবাণুর প্রতিরোধকগুলো ভালো কাজ করে বলে মনে হচ্ছে। কোভিড যখন হলো তখন দেখা গেল যে কোভিডে সাধারণ মানুষ যতটা না আক্রান্ত হচ্ছেন, তার সঙ্গে সঙ্গে অনেক বেশি করে আক্রান্ত হচ্ছিলেন সেই ধরনের মানুষরা যাদের কোনো একটা কার্ডিয়াক কন্ডিশন আছে বা ডায়াবেটিক কন্ডিশন আছে। এই বিষয়গুলোকে আমরা তখন জানতে পারলাম যে কোমরবিডিটি বলে একটা টার্ম। এই কোমরবিডিটি বিষয়টা যদি একটু আমাদের সুন্দর করে বোঝান। কোমরবিডিটি মানে হচ্ছে মূল যে অসুখ আছে তার সাথে তার অন্যান্য অসুখ আছে কিনা। যেমন ধরুন, যার ডায়াবেটিস আছে, তার তো রক্তে শর্করার মাত্রা বেশি, তার ক্ষেত্রে যখন অন্য অসুখ হয়, সেটা ভাইরাল ইনফেকশন হতে পারে, জীবাণু মানে ব্যাকটেরিয়াল জীবাণু হতে পারে, টিবি হতে পারে, তার ক্ষেত্রে কিন্তু সেই অসুখের মাত্রাটা অনেক গুণ বেড়ে যায়। সেরকমভাবে আরও অনেক অসুখ আছে, যেমন ধরুন যাদের কিডনির অসুখ আছে, যাদের ডায়ালিসিস হয়, যাদের হার্টের অসুখ আছে, যাদের শ্বাসকষ্ট বা সিওপিডি আছে, বা যারা লিউকেমিয়া, রক্তের ক্যান্সার বা অন্য কোনো ক্যান্সারে আক্রান্ত হয়ে তার জন্যে ওষুধ খাচ্ছেন, মূলত তাদের ক্ষেত্রে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তার শরীরের প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই কমে থাকে, এবং অসুখের মাত্রা হিসেবেও সেই কম প্রতিরোধ ক্ষমতায় যখন এই জীবাণুর আক্রমণ ঘটে, তখন তার মাত্রাটা অনেক গুণে বেড়ে যায়। সেই জন্যই বলা হয় যে কোমরবিডিটি থাকলে তার ক্ষেত্রে কিন্তু এই অসুখের যে প্রতিফলন, তার যে অসুখের মাত্রা এবং মৃত্যু হওয়ার সম্ভাবনা, এইটা কিন্তু মানে অসুখটা প্রাণঘাতী হতে পারে। মানে কোভিডের সময় বিশেষত যে আলোচনাটা হয়েছে যে এই যে ডোজগুলো নেওয়া হচ্ছিল, প্রথমে একটা ডোজ নেওয়া হলো, তারপর বলা হলো বুস্টার ডোজ, তারপর বলা হলো সেকেন্ড বুস্টার ডোজ। তো সাধারণভাবে তো ভ্যাকসিনের ক্ষেত্রে কি এরকম বুস্টার ডোজ বিষয়ে কনসেপ্টটা আছে? ভ্যাকসিনের ক্ষেত্রে বুস্টার ডোজ কনসেপ্টটা তো আছেই। যেমন ধরুন, হেপাটাইটিস যেটা নেওয়া হয় সেটাতে বুস্টার দেওয়া হয়, টিটেনাস টক্সয়েডে বুস্টার দেওয়া হয়, এই কনসেপ্টটা ছিল। কিন্তু কোভিডের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই ভ্যাকসিন তৈরি করতে যে সময় লাগে আর কি, গবেষণা করে প্রাণীদের ক্ষেত্রে গবেষণা, তারপর মানুষের ক্ষেত্রে গবেষণা করে মার্কেটে আসতে যে সময় লাগে, তার থেকে অনেক কম সময়ের মধ্যে মানুষের প্রয়োজনেই এই ভ্যাকসিনটা বাজারজাত করতে হলো। এবং সেই বাজারজাত করতে হওয়ার পরে দেখা গেল যে যাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া কী হচ্ছে, তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনের ফলে তারা কতটা লাভবান হচ্ছে, এইটা অনেকটাই নিক্তিতে ওজন করার পরে দেখা গেল যে ভ্যাকসিন দেওয়ার পরে আমাদের শরীরের প্রতিরোধটা আমরা মাপতে পারি যে কতটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এবং যখন আমরা মাপতে পারলাম, তখন দেখলাম যে অ্যান্টিবডিটা কিন্তু স্থির থাকছে না, কিছুদিন বাদে সেই অ্যান্টিবডির মাত্রাটা শরীরে কমে আসছে। তখন ধারণা হলো যে যদি অ্যান্টিবডির মাত্রাটা কমে আসে, তার মানে সে আবার সেই অসুখের প্রতি তার সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি বাড়ছে। তাহলে যদি আমরা অ্যান্টিবডির মাত্রাটা আবার বাড়িয়ে দিতে পারি, তাহলে হয়তো তার প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সেই কনসেপ্ট থেকেই কিন্তু এই বুস্টার ডোজের আবার প্রচলন ঘটল। আপনার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে তাই থেকে মানে আমাদের সাধারণ মানুষের কারুর ক্ষেত্রে আমরা শুনেছি তারা এই কমপ্লেনটা করছেন যে অনেকেরই মনে হচ্ছে যে এই ভ্যাকসিনটা নেওয়ার ফলে তাদের শরীরে নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আপনি কি এটাকে এন্ডোর্স করেন? না, এটা নিয়ে তো ধরুন আপনি আজকে একটা ভ্যাকসিন নিলেন, তারপর 2 বছর বাদে আপনার যদি শরীরের মধ্যে কোনো অসুস্থতা হয়, সেইটা ওই 2 বছর আগের ভ্যাকসিন নেওয়ার জন্য হয়েছে, না ভ্যাকসিনটা না নিলেও আপনার এই অসুবিধাটা হতো, এইটা প্রমাণ করার মতো কোনো মানে তথ্য আমাদের কাছে নেই। কিন্তু ভ্যাকসিন এবং অ্যান্টি ভ্যাকসিন সারা পৃথিবীতে কিন্তু এই দু ধরনের গবেষণাই চলছে। কিছু কিছু লোক আছে যারা ভ্যাকসিন বিরোধী, তারা বলে যে ভ্যাকসিন নিলে আমাদের ক্ষতি হয়, ভ্যাকসিন নেওয়া উচিত নয়, তারাও কিন্তু খুব সরব। কিন্তু এই কোভিডের সময় দেখা গেল যারা এই ভ্যাকসিন বিরোধী ছিল, তারা ভ্যাকসিন না নেওয়ার জন্যই কিন্তু তাদের মৃত্যুহার অনেক বেশি হলো। এইটা কিন্তু প্রমাণিত হলো যে ভ্যাকসিন মৃত্যুহারকে অনেকটাই কমাতে পেরেছিল। আচ্ছা, মানে সত্যি কি এমন কিছু ভ্যাকসিন আছে যেগুলো লাইফ সেভিং হতে পারে? মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু রোগ তো আমাদের মধ্যে অনিবার্যভাবে আসবেই। তো এমন কিছু ভ্যাকসিনস কি আছে যেগুলো নিলে এই অনিবার্যভাবে আসা রোগের প্রকোপ কমানো যেতে পারে বা সেগুলোকে প্রিভেন্ট করা যেতে পারে? মানুষ তো মরতে চায় না, অমরত্ব চায়। তো যদি এমন কিছু দেওয়া যেত হতো যে দিলাম একটা ভ্যাকসিন আর মরবে না, তাহলে তো সব থেকে ভালো হতো। কিন্তু যে ভ্যাকসিন দেওয়া হয় কোনো জীবাণুর বিরুদ্ধে,
কিন্তু আমি বললাম যে জীবাণুরা আমাদের থেকে বেশি ইন্টেলিজেন্ট। তারা কি করে, এবছরে যে জীবাণুটা এসছে সামনের বছরে পরের বছরে জীবাণু কিন্তু সেই রকম জীবাণু আসবে না, সে তাকে নিজেকে পরিবর্তন করে নতুন জীবাণু আনবে। এবং এই যে পরিবর্তনটা ঘটে এটা প্রত্যেক বছর নতুন নতুনভাবে ঘটে। কাজে আমাদের ভ্যাকসিনটাও সেই জন্যে, অনেকগুলো ভ্যাকসিন আছে যেগুলোকে প্রত্যেক বছর নিতে হয়, যে তারা আগের বছর যে জীবাণুটা এসছিল তার থেকে সেই জীবাণুর যে খোলসই হোক তার ভেতরের জিনিসই হোক সেটা থেকে ভ্যাকসিনটা তৈরি হয় এবং সেটাকে পরের বছর দেওয়া হয়, যাতে পরের বছরের জীবাণুকে আটকানো যায়। কিন্তু স্বভাবতই পরের বছর জীবাণু যেমন আগের বছরের নয়, কাজেই সেও চেষ্টা করে এই ভ্যাকসিনকে এড়িয়ে কী করে আক্রমণ করে। এই যুদ্ধটা চলে এবং এই যুদ্ধের ফলে এখন পর্যন্ত যা দেখা গেছে যে ভ্যাকসিন যারা নেয় তাদের ক্ষেত্রে এই অসুখের মারাত্মক প্রবণতাটা কম হয়। আচ্ছা, ভ্যাকসিন দিয়ে মোটামুটিভাবে কি কি রোগকে প্রতিরোধ করা যায়? বাচ্চাদের তো আপনারা জানেন, বাচ্চাদের হুম। অনেকগুলো ভ্যাকসিনই যেটা ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে দেওয়া হয়, তার মধ্যে পোলিও ভ্যাকসিন একটা গুরুত্বপূর্ণ, যেটা দেওয়ার ফলে আমরা সারা পৃথিবী থেকেই প্রায় পোলিও রোগ মুক্ত হতে পেরেছি। বড়দের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, প্রথম ভ্যাকসিন হচ্ছে বড় বাচ্চা মিলিয়ে হচ্ছে হেপাটাইটিস, অর্থাৎ জন্ডিস একটা মারণঘাতী রোগ এবং এই জন্ডিসকে আটকানোর জন্যে অনেক রকম ভ্যাকসিন বেরিয়েছে যেগুলো দিলে জন্ডিসকে আটকানো যায়। আর প্রাণঘাতী ভ্যাকসিন যদি বলেন যে ভ্যাকসিনটা দিলে মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে, সেটা হচ্ছে কুকুরে কামড়ানোর ভ্যাকসিন, রেবিস। যেই অসুখটা হলে 100% মৃত্যু হয়, যদি রেবিসের চিকিৎসা করা যায় এবং ভ্যাকসিন দেওয়া যায়, সেই রেবিসের হাত থেকে কিন্তু মানুষকে বাঁচানো যায়। আর বড়দের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে বয়স্ক লোকেদের মৃত্যুর কারণ হচ্ছে ফুসফুসে ইনফেকশন। হ্যাঁ। যদি 90% মানুষ বলেন যে 90% মানুষ ফুসফুসে ইনফেকশনের জন্যে বয়সজনিত কারণে মারা যায়। মানে এই- এখানে আমি একটা অ্যানেকডোট ছোট্ট করে অ্যাড করতে চাই। এটা আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স হয়েছে যে অনেক সময় হয় কি আমাদের কোনো আত্মীয় বা পরিচিত কেউ, তিনি সম্পূর্ণ অন্য কোনো একটা রোগ নিয়ে কোনো একটা হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি হলেন। সেখানে যাওয়ার পর তার ফুসফুসে সংক্রমণ ঘটলো। এই এক্সপিরিয়েন্সটা আমাদের অনেকেরই, আমাদের চেনা পরিচিত অনেকেরই আছে। তো এই এই আপনি যদি কন্টিনিউ করেন। না, এই যে বয়স্ক লোকেদের ফুসফুসের সংক্রমণ, সেটা অনেকগুলো কারণে হয়। সেটা তো তাদের প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাদের শ্বাসনালীতে যে এই আবহাওয়ার পরিবর্তনের ফলে যে জীবাণুগুলোর মাত্রা বেড়ে যায়, আক্রমণ ঘটে, তারা সহজে তার প্রতি সেই জীবাণু দ্বারা আক্রান্ত হয়। এবং এর ক্ষেত্রে দুটো জীবাণুর কথা খুব বেশি করে সংক্রমণের কথা আসে। একটা হচ্ছে ভাইরাস, যাকে বলা হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। সেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আবার অনেকগুলো ভাই নিয়ে আসে আর কি, তারা একটা না, এ বি সি ডি এরকম তারা অসংখ্য ভাই, এবং এক এক জায়গায় এক এক দেশে এক এক সময় এক এক ভাইয়ের বেশি জোর দেখতে পাওয়া যায়। এবং দেখা যায় যে সেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্যে যে মাত্রায়, আমরা যেরকম বলি যে ইনফ্লুয়েঞ্জা হলে মানে ফ্লু ফিভারে যদি ওষুধ খায় তাহলে 7 দিন লাগে, আর ওষুধ না খেলে 1 এক সপ্তাহ সপ্তাহ লাগে। লাগে। কিন্তু বয়স্ক লোকেদের ক্ষেত্রে কিন্তু সেই হিসেবটা খাটে না, কারণ তাদের ক্ষেত্রে এইটা খুব প্রাণঘাতী হয়ে যায় এবং ইনফ্লুয়েঞ্জাতেও অনেক বয়স্ক লোকই মারা যায়। এবং এই ইনফ্লুয়েঞ্জা আটকানোর জন্য কিন্তু একটা টিকা আছে, এবং সেই টিকাটা এই যে অনেকগুলো ভাই বললাম তাদের সেটা আবার আমাদের যে WHO আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সারা পৃথিবীতে বুঝলে প্রত্যেক বছর দেখে যে কোন কোন ভাইয়ের শক্তি বেশি, সেই ভাইদের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করে। সেটা 3টে ভাই হলে 3টে ভাইয়ের ভ্যাকসিন, তাকে বলে ট্রাইভ্যালেন্ট। 4 ভাই হলে 4টে ভাইয়ের বিরুদ্ধে, তাকে বলে কোয়াড্রিভ্যালেন্ট। এই ভ্যাকসিনটা দিতে হয়, প্রত্যেক বছরই দিতে হয়। এবং সাধারণত যখন এই ফ্লু ইনফেকশনটা হয়, এক এক দেশে এক এক সময় হয়, তার আগে আগে এটা নিতে হয়। আরেকটা ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটাও খুব প্রাণঘাতী, সেটা হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন। নিউমোকক্কাল একটা নিউমোনিয়া, যেটা হলে কিন্তু খুব তাড়াতাড়ি খুব শরীর খারাপ হয়ে যায় এবং মৃত্যুর মুখে পতিত হয়। এই ব্যাকটেরিয়ার এগেনস্টও একটা ভ্যাকসিন আছে, নিউমোকক্কাল ভ্যাকসিন, সেইটাও কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, ভ্যাকসিন এবং মেডিসিনের মধ্যে কি পার্থক্য আছে? মেডিসিন হচ্ছে অসুখ হয়ে যাওয়ার পরে তার চিকিৎসা, আর ভ্যাকসিন হচ্ছে অসুখটা যাতে না হয় তার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা। এই দুটো হচ্ছে বেসিক পার্থক্য। তবে কিছু কিছু ভ্যাকসিন অসুখটা হওয়ার পরেও দেওয়া যায়, যেমন বললাম ওই রেবিস ভ্যাকসিন। কাজেই মূলত ভ্যাকসিন হচ্ছে একটা প্রতিরোধমূলক চিকিৎসা, আর ওষুধ হচ্ছে একটা নিবারণ, মানে অসুখ হয়ে যাওয়ার পরের চিকিৎসা। আচ্ছা, অ্যাজ আ মেডিকেল প্র্যাকটিশনার, অ্যাজ আ ডক্টর, আপনার কাছে ভ্যাকসিনের ইম্পর্টেন্স বা গুরুত্ব কতটা? ভ্যাকসিনের ইম্পর্টেন্স বা গুরুত্ব আমাদের কাছে ইদানিংকালে খুব বেশি আমরা বুঝতে পারছি যে যারা 50-এর বেশি বয়স
এবং যাদের স্ট্রাকচার মানে গঠনগত কোনো অসুখ আছে, সেটা ফুসফুসে হতে পারে, সেটা শরীরের অন্যান্য ডায়াবেটিস, রেনাল ফেলিওর মানে কোমরবিডিটি যেটা বললেন সেগুলো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরাও বলছি তাদেরকে ভ্যাকসিন নিতে, এবং তারাও এসে বলছে যে মানুষ এখন সচেতন হয়েছে যে আমার যদি এই ভ্যাকসিন নেওয়া হয় তাহলে কি আমার সংক্রমণের সম্ভাবনা কম হবে, যদি হয় তাহলে আমি ভ্যাকসিন নিতে রাজি আছি। এইটা কিন্তু এখন মানে মানুষের দিক থেকেও আসছে, অ্যাওয়ারনেস বাড়ছে বলছেন। মানে সেটা অ্যাওয়ারনেসটা কি মূলত আপনারা শহরাঞ্চলেই দেখতে পাচ্ছেন, না তার সঙ্গে একটু সাবার্ব, একটু গ্রামের দিক? না, এটা কিন্তু অ্যাজ এ হোল সব জায়গাতেই বাড়ছে। ওকে, দ্যাটস গ্রেট। কোন বয়স থেকে এবার এই ভ্যাকসিনটা নেওয়াটা চালু করতে হবে? মানে সাধারণ জীবনযাপন মানুষ করছে, একটা বয়সের পর তাকে সচেতন হতে হবে এবং এই ভ্যাকসিনটা নিতে চলে যেতে হবে। যেমন ধরুন আপনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কথা বললেন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কোন বয়স থেকে নেওয়া শুরু করব? যদি আপনাদের মানে কোনো মানুষের গঠনগত কোনো অসুবিধে থাকে, মানে হাঁপানি থাকে বা সিওপিডি থাকে বা ব্রঙ্কিয়েকটিসিস থাকে, এরকম কোনো অসুবিধে থাকে এবং তার যদি দেখা যায় যে বারবার তার ফুসফুসে সংক্রমণ ঘটছে, তার ক্ষেত্রে কিন্তু প্রত্যেক বছরই নেওয়া উচিত, ইররেসপেক্টিভ অফ বয়স। এটা কি 40+ বা তার আগে এরকম কোনো বিষয় এরকম নেই? কোনো বিষয় না। কিন্তু সে যদি ভালো থাকে এবং তার কোনো গঠনগত অসুবিধে কিছু নেই, কিন্তু দেখা যাচ্ছে যে তার একটা এই প্রত্যেক বছর শীতকালে বা বর্ষাকালে একটা কাশি সর্দি এটা হওয়ার বেশি আছে, এটা আমারই হয়। সম্ভাবনা বেশি, তাদের ক্ষেত্রে আমরা বলি যে 50 বছরের ঊর্ধ্বে হলে ভ্যাকসিন নেওয়াটাই ভালো। নিউমোনিয়ার ভ্যাকসিন? নিউমোনিয়ার ভ্যাকসিনও আমরা 50 বছরের ঊর্ধ্বে, আগে নিউমোনিয়ার ভ্যাকসিন 2বার নিতে হতো, এখন নিউমোনিয়ার ভ্যাকসিন যেটা বেরিয়েছে সেটা জীবনে একবার নিলেই হয়। আচ্ছা, এটা একবারই প্রত্যেক নিতে হয়। বছর নিতে হয় না, এটা সারা জীবনে একবার নিতে হয়। ওকে। আর এমন কোনো ভ্যাকসিন আছে যেটা আমাদের লাইফ স্প্যানকে বা লংগিভিটিকে বাড়াতে পারে, মানে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে বা এইরকমভাবে? না, সেরকম কোনো ভ্যাকসিন আমাদের এখন পর্যন্ত মানে ভ্যাকসিনটা জীবনের আয়ু বাড়িয়ে দেবে এরকম কিছু নেই। ভ্যাকসিন ইনফেকশনকে যদি আটকায়, তাহলে ইনফেকশনের কারণে যদি মৃত্যু ঘটতো সেই মৃত্যুটাকে আটকানোর জন্য চেষ্টা করবে। আর এই যেটা বললেন না যে মানুষ অমর হতে চায়, আয়ু বাড়াবে কী করে, আমি যৌবক থাকবো কী করে, এর সবথেকে মানে খুব ক্ষতিকর মানে রোমহর্ষক এবং দুঃখদায়ক সব আবিষ্কার এবং গবেষণা কিন্তু সারা পৃথিবী ধরে চলছে, এবং সেটা মানুষকে আর মানুষ রাখছে না, মানুষকে পশুর পর্যায়ে নিয়ে যাচ্ছে। ভ্যাকসিন এবং মেডিসিন, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ভ্যাকসিন হচ্ছে আমাদের এমন একটা ওষুধের বা এমন একটা জিনিসের প্রয়োগ, রাসায়নিকের প্রয়োগ, যার ফলে সেই অসুখটা, জীবাণুর সংক্রমণটা আমরা আটকাতে পারি। অর্থাৎ অসুখ হওয়ার আগে শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি করার ব্যাপারে ভ্যাকসিন কাজ করে। ভ্যাকসিন আমাদের শরীরের মধ্যে সেই সমস্ত কোষগুলোকে উজ্জীবিত করে যারা জীবাণুকে মারার জন্যে তখন তৈরি হয়ে থাকে। অর্থাৎ সাধারণভাবে একটা জীবাণু ঢোকার পরে আমাদের শরীরের কোষগুলো তারা সজীব হয়, তারা কার্যক্রম শুরু করে সেই জীবাণুটাকে মারার পরে। কিন্তু ভ্যাকসিন দেওয়ার ফলে কি হয়, সেই কোষগুলো আগে থেকেই অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হতে থাকে, যখনই ওই জীবাণুটা ঢোকে তখনই তাকে মারার জন্য। কাজেই তারা আগে থেকেই প্রিপেয়ার্ড থাকে, এই প্রিপেয়ার্ডনেসটা তৈরি করে ভ্যাকসিন। আর ওষুধের ক্ষেত্রে যখন এই জীবাণুটা ঢোকে তখন সেই জীবাণুর যে কোষগুলো আছে সেই কোষগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিক বা অন্য কিছু ঢুকে সেই কোষগুলোকে ধ্বংস করার জন্য কাজ করে। কাজেই জীবাণু ঢোকার পর অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধগুলো কাজ করে, আর ভ্যাকসিন কাজ করে জীবাণু ঢোকার আগেই শরীরের প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তোলার জন্য। স্যার, ইফ আই আন্ডারস্ট্যান্ড ইউ কারেক্টলি, তার মানে কি এই ব্যাপারটা এইরকম হচ্ছে যে সুস্থ মানুষ নেবে ভ্যাকসিন, আর যিনি কোনো কারণে অসুস্থ হয়েছে তিনি নেবেন মেডিসিন? সুস্থ মানুষ একদিক দিয়ে এটা ঠিকই, কিন্তু সুস্থ মানুষ যার ক্ষেত্রে এই অসুখটা বারবার হয় সেই ক্ষেত্রে তিনি সেই অসুখটা হওয়ার আগে নিয়মিতভাবে এই ভ্যাকসিনটা। হ্যাঁ, তার মানে উনি যখন সুস্থ তখন নেবেন তখন ভ্যাকসিন, vaccine যাতে নেবেন। ওনার আর কি এটা মানে কি থাকে, Precaution. ইমিউনিটিটা তাদের সঙ্গে থাকে যাতে। আরেকটা জিনিস শোনা যায়, সেটা হচ্ছে যে এই ভ্যাকসিন নেওয়ার পর কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রেও অনেকে কমপ্লেন করেছেন যে একটু জ্বর জ্বর ভাব লাগছে, মাথা ভারী হয়ে আসছে। ভ্যাকসিনের কি সাইড এফেক্টস আছে এবং সেগুলো কি কি? ভ্যাকসিন তৈরি হয় অনেকগুলো জিনিসের মধ্য থেকে, তার মধ্যে ওই জীবাণুর কিছু পার্ট থাকে এবং সেটাকে তৈরি করার জন্যে ওই আমাদের ডিমের যে সাদা অংশ অ্যালবুমিন বলি সেটা মিশিয়ে তৈরি করা হয়। এবার যদি দেখা যায় যে কারুর এই অ্যালবুমিনে অ্যালার্জি আছে,
তার ক্ষেত্রে কি হবে, যদি ভ্যাকসিন দেওয়া হয় সেই অ্যালার্জিটা খুব বেশি করে পরিস্ফুট হবে এবং সেই ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন হবে একটা। কাজেই যারা ডিম খায়, ডিমে অ্যালার্জি হয় আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন নেওয়া একটু সাবধানে নিতে হবে। আর ওই যে জ্বর জ্বর ভাব হচ্ছে, আর এইগুলো কিছু মানে সেটা তো আপনি যে ইঞ্জেকশনই নিন, ইঞ্জেকশন নিলে একটা যে ইঞ্জেকশনের জায়গায় ব্যথা, একটু জ্বর জ্বর ভাব, একটু ব্যথা ব্যথা এগুলো হবে। কিন্তু আর কিছু বড় সাইড এফেক্ট আছে যেগুলো খুব কম ক্ষেত্রেই হয়, কিন্তু সেগুলো রেকর্ডেড। সেইগুলো যদি হয় তাহলে সেটার মধ্যে একটা হচ্ছে যে নার্ভের কোনো অ্যাফেকশান বা সেই জাতীয় কিছু যদি হয়, হাত পা যদি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। স্যার এই সেই সংখ্যাটা খুব কম। স্যার এই জ্বর জ্বর হওয়াটা হলে কি আমরা এটা ধরতে পারি যে ভ্যাকসিনটা কাজ করছে, তাই জন্য আমার একটা রিয়াকশান হচ্ছে? না, এইটা জ্বর হওয়ার সাথে ভ্যাকসিনের এফেক্টিভনেস বেড়ে যাওয়া বা ভ্যাকসিন কাজ করছে তার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আরেকটা কেস আপনি যেটা বললেন যে ডিমের যে যাদের অ্যালার্জি আছে, তাহলে ডিম অ্যাজ আ কম্পোনেন্ট যখন ভ্যাকসিনে আমরা মানে তৈরির সময় দিচ্ছি, এটা কি মেজরিটি সব ভ্যাকসিনেই ডিমের একটা কম্পোনেন্ট থাকে নাকি? সাধারণত সব ভ্যাকসিনেই অ্যালবুমিন দেওয়া হয়। আচ্ছা, তার মানে এটা একটু খুব কশাস হতে হবে যে যাদের ডিমে অ্যালার্জি আছে তারা ভ্যাকসিনেশনটা একটা তাদের কশাস। ইনজেক্টেবল অ্যালবুমিন প্রিপেয়ার্ড ভ্যাকসিন না নেওয়াই ভালো। আচ্ছা, এই সমস্ত কিছুর বাইরে এবার কিছু জেনারেল কনসিয়াসনেসের দু একটা প্রশ্ন আপনাকে করি। এক নম্বর হচ্ছে, আমরা সবাই বলতে চাইছি ইমিউনিটি ইমিউনিটি ইমিউনিটি, সাধারণভাবে কি করলে ইমিউনিটিটাকে বাড়ানো যায় বা বুস্ট করা যায়? কোনো ইমিউনিটি বুস্টিং ওষুধ খেয়ে ইমিউনিটি বাড়ানো যায় না, এক নম্বর কথা। দু নম্বর কথা, যেরকমভাবে আমাদের মানে সুস্থ জীবনযাপন, অর্থাৎ রাত্রিবেলায় অ্যাডিকুয়েট ঘুম নেওয়া, সকালবেলা ওঠা, নিয়মিত কাজ করা, নেশা না করা, তার মধ্যে সিগারেট গাঁজা কোনো নেশার ওষুধ না গ্রহণ করা, এবং নিয়মিত ব্যায়াম করা, এক্সারসাইজ করা, এইগুলোই হচ্ছে আমাদের ইমিউনিটি বাড়ানোর সবথেকে ভালো উপায়। তার সাথে আমাদের শরীরের ইমিউনিটি বাড়ানোর যে উপায়টা থাকে, যেটা দরকার, সেইটা কিন্তু আমাদের হাতে থাকে না। সেটা হচ্ছে মুক্ত আকাশ, বাতাস, জল এবং খাদ্য। খাদ্য যদি ভেজালবিহীন হয়, বায়ু যদি দূষণমুক্ত হয় এবং জল যদি জীবাণুমুক্ত হয়, তাহলে আমাদের ইমিউনিটি বাড়তে পারে। এবং এইটার দায়িত্ব কিন্তু যেমন সরকারের তেমনি আমাদেরও। কিন্তু আজকের যুগে এই তিনটের কোনোটাই পাওয়া খুব কঠিন একটা বিষয়। যাদের কার্ডিয়াক কন্ডিশন আছে, হার্টের কোনো রকম সমস্যা আছে, তারা কি ওয়ার্কআউট করতে পারেন? তাদের যেরকম কার্ডিয়াক কন্ডিশন, মানে যতটা তার হৃৎপিণ্ডের ক্ষমতা, সেই অনুযায়ী তারা ওয়ার্কআউট করবে। যার হাঁটলেই অসুবিধা হয় সে কম হাঁটবে, যার ক্ষেত্রে ওজন তোলা অসুবিধা সে কম ওজন তুলবে। কাজে তার শরীর বুঝে তাকে ওয়ার্কআউট করতে হবে। 40 পেরোনোর পর কি মানে যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের স্ট্রেংথ ট্রেনিং বা ওয়েট ট্রেনিং না করা ভালো? 40 পেরোনোর পর যাদের ব্লাড প্রেশার, তাদের ব্লাড প্রেশারের ওষুধ খেতে হবে। ওষুধ খেয়ে যদি ব্লাড প্রেশার কন্ট্রোল হয়, তাহলে সাধারণ মানুষের মতোই তারা কাজ করতে পারবে। সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলকে কন্ট্রোল করার জন্য সাধারণ মানুষের কি করা উচিত? ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, এটা বললাম, এটাও খাবার থেকেই এটা জন্মায়, এটা তো আকাশ থেকে আসে না। কাজেই এইটা কন্ট্রোল করার ক্ষেত্রে আমাদের তো দু রকমের আছে। একটা হচ্ছে এইচডিএল, যেটা হচ্ছে ভালো গুড কোলেস্টেরল, সেইটার পরিমাণ বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে ব্যায়াম করা। আর ব্যাড কোলেস্টেরল যেগুলো, সেটা কমানোর উপায় হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ করা। তার মধ্যে খাবারে যে তেলের পরিমাণ কমানো এবং সবুজ সবজি বেশি করে খাওয়া এবং একটা নিয়মিত ব্যায়াম এবং নিয়মিত অভ্যেসের মধ্যে থাকা এবং নেশা না করা। যাদের কার্ডিয়াক কোনো সমস্যা আছে তারা কি রেড মিট খাবে না? রেড মিটের মধ্যে মানে খাসির মাংস বা অন্য মাংস না খাওয়াই ভালো, মুরগির মাংস খাওয়া ভালো। ডিম খাওয়ার ক্ষেত্রে এরা কি পুরো ডিমটা খেতে পারে না শুধু ডিমের সাদা অংশ? পুরো ডিমটাই খেতে পারে, কিন্তু সারাদিনে মানে একসাথে 10-12টা ডিম খাওয়া যাবে না, একটা ডিম খেলেই হবে। এখন তো বলছে সপ্তাহে 3-4টে ডিম খাওয়া সবারই উচিত। এটা কি স্যারকে আপনি এন্ডোর্স করেন? হ্যাঁ, তবে আরেকটা বলি, যেটা ডিম মাংস বললেন, সব থেকে ভালো কিন্তু মাছ। বাঙালি মাছে ভাতে বাঙালি, মাছ হচ্ছে সব থেকে ভালো এবং মাছের ফ্যাট হচ্ছে ভালো। আর ওই সি ফিশ খাওয়া কি বেশি ভালো? সি ফিশের সব থেকে মারাত্মক ব্যাপার হচ্ছে অ্যালার্জি। সি ফুডে যাদের অ্যালার্জি হয় তাদের কিন্তু ভয়ঙ্কর অ্যালার্জি হয়, মানে গলা টলা চোখ হয়ে গিয়ে একদম মানে মরমরা অবস্থা হয়। কাজে সি ফুড খাওয়া মানে ভালো জায়গায় বসে প্রথমে টেস্ট করা ভালো, যাতে কিছু অসুবিধে হলে আর কিছু করতে পারা যায়। না, এখন যেটা হচ্ছে বাঙালির খাদ্যাভ্যাসের তালিকায় বিদেশি মাছ যেমন সার্ডিন মাছ, স্যালমন মাছ, এগুলো সমস্ত অ্যাড হয়ে যাচ্ছে। এগুলো কি বলছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এটসেট্রা এই সমস্ত আছে যেগুলো শরীরের পক্ষে ভালো?
এখন এইটা তো বলা খুব মুশকিল যে ওইটা খেলেই ভালো হবে, বা বাজার থেকে ওই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিনে নিয়ে খেয়ে নিলাম, আমার শরীরের মধ্যে ওমেগা 3 ঢুকে গেল। কিন্তু তার থেকে মানে নর্মাল যে ভাত ডাল মাছ এটা খেয়ে বাঙালি বেঁচে থাকুক, তাহলেই দীর্ঘজীবী হবে। স্যার একটা কোয়েশ্চেন, বাড়ির মায়েদের একটা প্রশ্ন থাকে যে বেশি বড় মাছ খাবেন না, তাতে তেল থাকে এবং মাছের যে ছাল তার মধ্যে অনেক কেমিক্যাল থাকে। ছোট পোনা খাও বাবা, কিন্তু 4 কেজি 5 কেজির কাতলা রোজ খেও না। এটা যদি একটু ক্লিয়ার করে দেন স্যার। না, বড় মাছের ক্ষেত্রে বড় মাছ আমরা কোত্থেকে পাই? বড় মাছ কিন্তু পশ্চিমবাংলার পুকুরে তৈরি হয় না। বড় মাছ আসে হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে, এবং সেই মাছ যে আসছে তাদের মাছ যাতে টাটকা দেখতে লাগে সেই জন্য মাছের মধ্যে ফরমালিন মেশানো হয়। এবং সেই ফরমালিনটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব মারাত্মক। কাজেই আমাদের যেটা খাওয়া উচিত সেটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় যে মাছ, তাজা মাছ যেটা লাফাচ্ছে সেই মাছ খাওয়াই ভালো। সেই মাছের মধ্যে ফরমালিন যদি কম দেওয়া হয় তাহলে আমাদেরও শরীর ভালো থাকে। এবার ব্যাপারটা পুরো এবং বুঝে বড় গেলাম। মাছের থেকে ছোট মাছের মধ্যে অনেক জীবাণু, মানে কুচো মাছ যেটা বলা হয় তাটা কিন্তু ভালো। আচ্ছা, ব্রকলি খাওয়া কি হার্টের পক্ষে খুব ভালো? এইরকম আলাদা আলাদা করে বলা খুব মুশকিল। এখন সবুজ সবজি সবই ভালো, সবুজ সবজি সবই কিন্তু ভালো। এখন মুশকিল হচ্ছে এই সবুজ সবজি আর সবুজ থাকছে না, তার মধ্যে যা জিনিস মেশানো হচ্ছে সেটা কিন্তু খুব মুশকিলে পড়ে যাচ্ছে। কাজেই সবজি নিয়ে এসে বাড়িতে কিছুক্ষণ জলে ভিজিয়ে ধুয়ে তারপরে সেই সবজি রান্না করাই ভালো, যাতে তার মধ্যে যে রঙিন পদার্থ, মানে ওই সবুজ যেটা দেখছেন সেটা কিন্তু ওই ফলের সবুজ না, তার মধ্যে সবুজ মেশানো হয়েছে, হ্যাঁ, পটাশিয়াম রং মেশানো হয়েছে, সেই রঙগুলো খুব মারাত্মক। এটাও আরেকটা খুব পরিচিত ডিবেট, সেটা হচ্ছে যে ঘি না সাদা তেল, এটার সম্পর্কে আপনার? ঘি কিন্তু ভালো, পলিআনসাচুরেটেড ঘি কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব খারাপ না। হার্টের অসুখ হলে ঘি খেলে খুব খারাপ হয় সেরকম না, কিন্তু মানে তেলের মধ্যে মানে এটা নিয়ে কিন্তু অনেক রকম গবেষণা হলো, দেখলাম আমাদের জীবদ্দশাতেই দেখলাম যে একসময় হলো সর্ষের তেল খুব খারাপ, আবার এখন শুনছি সর্ষের তেল খুব ভালো। কিন্তু যাই হোক না কেন, তেলের পরিমাণ কম রাখাই ভালো। হ্যাঁ, মানে ভেজিটেবল অয়েল বা সোয়া অয়েল বা সাদা তেল, তার কিছু নেই, এখন আবার কিন্তু আমাদের এই এখন তো আবার সর্ষের বলছে তেল ফিরে সর্ষের আসে, তেল বেশি সর্ষের ভালো। তেল ফিরে আসে। কিন্তু আমি কমন ম্যান হিসেবে আমি কি করবো? তেল কম খাবো, যাই তেল খাই সেটা কম খাবো। সেটা সারাদিনে কিরকম মাত্রা হলে ভালো? কীরকম মাত্রা মানে এই যে রান্না করার মধ্যে তেল, আমাদের তো বাঙালিদের একটু তেল চুপচুপে করে খাওয়া অভ্যেস, তো সেইটাকে পরিবর্তন করে যদি সেদ্ধ করে তারপরে একটু খাওয়া যায় তেলের মধ্যে, জাস্ট মানে যেটা আর কি অয়েল ফ্রি কুকিং বলে, সেরকম করে যদি খাওয়া যায়। এই প্রসঙ্গে ওই আমাদের ডাক্তার আছে কার্ডিওলজি ডক্টর ঝাঝার, তার দেখবেন এই কম তেলে কি করে রান্না করা যায় তার অনেকগুলো ক্লাস আছে, সেইটা অনুযায়ী রান্না করে যদি কম তেলে খাওয়া যায় তাহলে কিন্তু হার্ট ভালো থাকবে। আর ভাত খাবো না রুটি খাবো? ভাত আর রুটি দুটোই কিন্তু স্টার্চ জাতীয়, মানে ক্যালোরির দিক থেকে কিন্তু দুটোতেই আপনি বেশি ক্যালোরিও খেতে পারেন, কম ক্যালোরিও খেতে পারেন। যদি কম ভাত খান কম ক্যালোরি, কম রুটি খেলে কম ক্যালোরি। এখন ভাত খাওয়ার মুশকিলটা হচ্ছে ভাত খাওয়াটা কন্ট্রোল করা বাঙালিদের পক্ষে খুব মুশকিল, মানে কতটা ভাত খাবো বাঙালির কন্ট্রোল থাকে না। কিন্তু রুটি যেহেতু গুণে খেতে হয় সেখানে একটা কন্ট্রোল করা যায়, যে আমি দুটো রুটি খেলাম বা একটা রুটি খেলাম, সেই হিসেবে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে রুটি গুণে খান, আর যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে কম ভাত খেলে একই রকম। আগে বলা হতো যে 40-50 পেরোনোর আগে মানুষের হার্ট অ্যাটাক হয় না। এখন দেখেছি আমার যারা ক্লাসমেটস তাদেরও 2-3 জন হার্ট অ্যাটাকে চলে গিয়েছে। এই বিষয়টায় কিভাবে সচেতন হব যে আমার হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে না নেই বা তৈরি হচ্ছে, এই সম্পর্কে যদি একটু বলেন। এই সম্বন্ধে হার্ট অ্যাটাক মানে ইয়াং ছেলেদের হচ্ছে, এবং সেটা আমরাও লক্ষ্য করছি। এবং ওই আপনি বললেন না কোভিড, এখন বলছে কোভিডের ভ্যাকসিন নেওয়ার জন্য ইয়াং ছেলেদের হার্ট অ্যাটাক হচ্ছে, এর কোনো প্রমাণ আমরা করতে পারছি না। কিন্তু আমরা যেটা দেখছি যে এই যে আমাদের নতুন জীবন ধারণ পদ্ধতি হলো যে আমরা মোবাইলের মাধ্যমে খাবার অর্ডার করছি, সুইগি আর জোম্যাটো করে খাবার নিয়ে চলে আসছি এবং সেই খাবার খাচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের কোলেস্টেরল এবং অন্যান্য সব লিভার এনজাইম সব কিন্তু ঘেটে যাচ্ছে। এবং এই যে খাদ্যাভ্যাসের পরিণতি, তার একটা ফলাফল হচ্ছে ইয়াংয়ের হার্ট অ্যাটাক। আরেকটা হচ্ছে আমাদের মানে কাজকর্মই তো কমে গেছে, সবই তো এখন আমরা বসে করছি, কম্পিউটারের মধ্যেই সব পাচ্ছি, এবং ইয়াং ছেলেরা ভাবছে যে মোবাইলের মাধ্যমেই তারা সারা পৃথিবী কন্ট্রোল করতে পারছে। এটা ডেঞ্জারাস। সে যে আজকে মানে আমার ছেলেকে বললাম পাউরুটি নিয়ে আসতে দোকান থেকে, সে বললো ব্লিঙ্কিট করে দিচ্ছি। এই যদি অবস্থা হয় যে এখান থেকে গিয়ে পাউরুটি আনতে পারবো না, তাহলে তো হার্ট অ্যাটাক হবে, এটা কেউ আটকাতে পারবে না। বাড়িতে ধরুন আছি, সেই সময় কিভাবে বুঝবো মানে হার্ট অ্যাটাকের সাইন্স কি কি হতে পারে, এবং বাড়িতে থাকাকালীন সেই মুহূর্তে কি কি
মানে কি বলবো, কি প্রিভেন্টিভ মেজার, বা কেউ হার্ট অ্যাটাক হচ্ছে এটা রিয়েলাইজ করছে যখন, তখন কি করবে? বেসিক্যালি ডাক্তারের কাছে পৌঁছতে হবে তো। হার্ট অ্যাটাকের মেইন ব্যাপার হচ্ছে বুকে ব্যথা। তো বুকে যদি ব্যথা হয় এবং বাঁ দিকের বুকে, সাধারণত বাঁ দিকের বুকে তীব্র ব্যথা হয়, তার সাথে যদি ঘাম শুরু হয় এবং চোখে অন্ধকার থাকে, আমরা সাধারণত বুঝি যে সেটা হার্ট অ্যাটাকই। মানে পেটের অনেক সময় বলা হয় না যে আমাদের অম্বলের ব্যথা হচ্ছে, আর একটু দেখ কী হবে, গ্যাসের ব্যথা। হ্যাঁ গ্যাসের ব্যথা, তাকে জোয়ানের আরক খাওয়ানো হলো, অ্যান্টাসিড খাওয়ানো হলো, ওমেপ্রাজল খাওয়ানো হলো, এইসব করার পরেও যদি ব্যথা রয়ে যায় তাহলে বুঝতে হবে সেটা আর ওই অম্বলের ব্যথা না, গ্যাসের ব্যথা না, এটা একটা বড় কিছু ঘটছে। তার ক্ষেত্রে যদি বাড়িতে ওই প্রেশার দেখতে পাওয়া যায় তাহলে দেখতে হবে যে প্রেশার কমে আসছে, দরদর করে ঘামছে। বিশেষ করে ঘামটা কিন্তু একটা বিরাট লক্ষণ যে তার একটা বড় কিছু ঘটছে ভেতরে। তার সাথে সাথে তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সে বুকের মধ্যে হাত চেপে বসে পড়ছে, এইগুলো যদি লক্ষ্য করা যায় তাহলে তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে বা নিকটবর্তী জায়গায় নিয়ে যেতে হবে। আর একটা আমরা করতে পারি যে বাড়িতে যদি কেউ অ্যাসপিরিন খায় আর কি, এরকম যদি কেউ থাকে তার কাছ থেকে একটা অ্যাসপিরিন নিয়ে চিবিয়ে খেতে বলতে পারি। স্যার আরেকটা স্যার একটু জিনিস জানতে চাইছি, স্ট্রেস মানে আজকে তো কর্মজগতে যে যার ক্ষেত্রে স্ট্রেসে কোনটা বেশি এফেক্টেড হয়, কার্ডিয়াক সিস্টেম না স্ট্রোক, নার্ভাস সিস্টেম? না, এই কার্ডিয়াক সিস্টেম আর নার্ভাস সিস্টেম এই দুটো সিস্টেমই চলে হচ্ছে তাদের মধ্যে যে পুষ্টি সেটা যোগানোর মধ্য দিয়ে। সেই পুষ্টি জায়গায় কিছু কিছু রক্তবাহী নালী, সেটা হার্টকেও যোগায়, সেটা মস্তিষ্কেও যোগায়। সেই নালীগুলোর মধ্যে দিয়ে রক্ত যায়, সেই রক্ত আমাদের পুষ্টি এবং অক্সিজেন বহন করে নিয়ে যায়। এবং মূল সমস্যাটা হয় সেই রক্তবাহী নালীগুলোতে, হার্টেও হয় না, ব্রেনেও হয় না। সেই নালীগুলো কি হয়, সেই নালীগুলোর গায়ে চর্বি জমে যায় এবং সেই চর্বিগুলো ফেটে গিয়ে সেই হয় নালীগুলো থেকে রক্তপাত ঘটে, অথবা নালীগুলোর মধ্যে রক্ত জমাট বেঁধে বন্ধ হয়ে যায়। এই দুটো ক্ষেত্রেই হার্টে হলে সেটা হার্ট অ্যাটাক, মাথায় হলে সেটা ব্রেন স্ট্রোক, এবং এই রক্ত বন্ধ হওয়ার ফলেই এই অসুবিধাগুলো হয়। হার্ট মূল ব্যাপার হচ্ছে এই রক্তবাহী নালীগুলোকে সচল রাখা। স্যার হার্ট অ্যাটাকের জন্য যেমন টেনজিও বিভিন্ন জিনিস আছে, যেগুলো করে আমরা একটা আইডিয়া পাই যে হার্ট অ্যাটাক আমার হার্ট কন্ডিশনটা কী। কিন্তু স্ট্রোক আমার হতে পারে কি পারে না, এর কি কোনো প্রি মেজারমেন্ট টুল আছে? এটা একটা খুব মানে ভ্যালিড কোয়েশ্চেন সবার। না, প্রি মেজারমেন্ট টুল কিছু নেই যেটা থেকে আপনি বলে দিতে পারবেন যে এর স্ট্রোক হওয়ার সম্ভাবনা কতটা। একটা খুব বেশি মাথা যন্ত্রণা যদি বারবার হয়, এমনি মানে এখন এমআরআই বলে ম্যাগনেটিক, সেই এমআরআই এর কিছু কিছু বেরিয়েছে পদ্ধতি, তার ক্ষেত্রে মাথার অনেক কিছু আরও ভালো করে তারা বলতে পারে যে ভেসেলগুলোর কী অবস্থা। বিশেষ করে ইয়াং ছেলে, ওই কিছুদিন আগে একটা ছেলে এরম আমাদের ডাক্তারি পড়ছে, সে পরীক্ষা দিয়ে গিয়ে মাথা ব্যথা এমার্জেন্সিতে, হাসপাতালের মধ্যেই, হোস্টেল থেকে এমার্জেন্সি এনেছে, সেখানে অজ্ঞান হয়ে গেছে এবং মানে মিনিট 15-র মধ্যে মারা গেছে। এবং তারপরে তো আমরা মারা যাওয়ার ওই সময়ের মধ্যেই এমআরআই করা হয়েছে যেহেতু হাসপাতালের মধ্যে, তাতে দেখা গেছে যে তার হচ্ছে মানে ছোটোবেলা থেকেই ওই রক্তবাহী নালীগুলো একটা জায়গায় ফুলে আছে, যেটাকে আমরা বলি অ্যানিউরিজম, সেইটা ফেটে গিয়ে একটা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ফেটেছে বলে মাথার কাজ একদম বন্ধ হয়ে হয়নি। মাথার যে ভাইটাল সেন্টার বলে, মানে আমরা যে শ্বাস নিই, আমরা যে হৃদস্পন্দন চালাই, সেগুলো কন্ট্রোল করে তো মাথা দিয়ে, সেই সেন্টারগুলোর কাছাকাছি যদি রক্তপাত হয় তাহলে এই মূল কাজগুলোই বন্ধ হয়ে যায়। মানে একে কোনো প্রি অ্যালার্ম দেয়নি? প্রি অ্যালার্ম হয়তো এখন মানে রেট্রোস্পেক্টিভলি মনে হচ্ছে তার মাথা ব্যথা বলতো, সেগুলো হয়তো এটার জন্য ইগনোর করেছে, আমরা ইগনোর করেছি। ইগনোর ঠিক না, এটা বুঝতে পারাও খুব মুশকিল। মানে সাধারণ মাথা ব্যথা হচ্ছে না, সিরিয়াস কিছু হচ্ছে, এটা খুব ডিফিকাল্ট। কিন্তু ডাক্তার বলছেন, তিনি নিজেই বুঝতে পারেন। এই ধরনের সমস্যাগুলো যেমন হচ্ছে, তেমনই আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাচ্চাদেরও নানান ধরনের হার্টের সমস্যা হচ্ছে। সেটা আগে আমরা আচ্ছা, বাচ্চাদের, আমি কিন্তু হার্টের ডাক্তার না, আমি ফুসফুসের ডাক্তার। বাচ্চাদের এই ফুসফুসের ডাক্তারবাবু, আমাদের কাছে আপনি ডাক্তারবাবু। বাচ্চাদের যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাচ্চাদের সাংঘাতিক ব্রিদিং ট্রাবল হচ্ছে, খুব অল্প বয়স থেকে ব্রিদিং ট্রাবল হচ্ছে, নেবুলাইজ করতে হচ্ছে। আগে এইগুলো অনেক কম দেখা যেত, এটার মূল কারণ কি? এটাও ভ্যাকসিন যারা এগেনস্টে, ভ্যাকসিন বিরোধী যারা, তারা বলছে ভ্যাকসিন নেওয়ার জন্য হচ্ছে, যে ভ্যাকসিন দিচ্ছে বাচ্চাদের, সেই জন্য বাচ্চাদের এই হাঁপানি হচ্ছে। এটা নিয়ে কেন হচ্ছে, এটা তো একটা থিওরিটিক্যাল কোশ্চেন, এটা নিয়ে অনেক লোকেরই গবেষণা হয়েছে। তার মধ্যে একটা ইন্টারেস্টিং গবেষণার কথা বলি, সেটা বলছে যে জার্ম থিওরি। তখন বললো যে ইউরোপে বা আমেরিকায় তাদের বাচ্চাদের বেশি হচ্ছে, কিন্তু ভারতবর্ষের বাচ্চাদের কম হচ্ছে। তখন বললো যে যেহেতু ভারতবর্ষের বাচ্চাদের ইনফেকশন বেশি হয় ছোটোবেলায়, সেই জন্য তাদের অ্যালার্জি হয় না, এটাকে বলে জার্ম থিওরি। অর্থাৎ তারা ইনফেকশন হচ্ছে বলে তাদের হাঁপানি হচ্ছে না, আর ওরা বেশি আতুপাতু করে রাখে বলে ওদের বাচ্চাদের ইনফেকশন হয় না বলে ওদের অ্যালার্জি হয়, ওদের হাঁপানি হয়।
এইটা বলতো। এখন এই থিওরি এখন মানে ভারতবর্ষের ক্ষেত্রেও যেহেতু মানে গরিব বড় লোকের তফাৎ অনেক বেড়ে যাচ্ছে, সেই বাচ্চাদের মধ্যে কোন বাচ্চাদের হাঁপানি বেশি হচ্ছে আর কোন বাচ্চাদের হাঁপানি হচ্ছে না, এটাও তো একটা গবেষণার বিষয় হয়ে গেছে। স্যার এখানে আরেকটা প্রশ্ন খুব প্রাসঙ্গিক, যেটা হচ্ছে আমাদের একটা ধারণা ছিল যে ইনহেলার হচ্ছে লাস্ট লাইন থেরাপি, যখন সব কিছু ফেল করলো ইনহেলার দাও। এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনহেলার হচ্ছে ফার্স্ট লাইন থেরাপি। পেশেন্টের বাবা মা মানে বাচ্চা বাবা মা ভয় পাচ্ছে যে আমার বাচ্চা একবার ইনহেলারে চলে এলো মানে সারা জীবন চলবে। ইনহেলার চলবে। তো এই জায়গাটা যদি একটু বুঝিয়ে দেন যে ইনহেলারটা কখন প্রয়োজন। এটা আমারও পরের কোশ্চেনটা এটাই ছিল, ইনহেলার, কারণ আমি নিজে আমাকে মাঝে মধ্যে ইনহেলার নিতে হয়। তো এইটা বলুন যে এক হচ্ছে আমি ইনহেলার অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি কি না, দ্বিতীয়ত ইনহেলার নেওয়ার ফলে আমার কি মানে আমি কি নিজের ক্ষতি নিজে করছি, এরকম বিষয়, মেডিসিন খেলে ভালো হতো? আচ্ছা, এইটার ক্ষেত্রে যদি আমাদের কোনো চোখে কোনো অসুবিধে হয় আমরা চোখের ড্রপ নিই, আমাদের যদি কানে কোনো অসুবিধা হয় আমরা কানের ড্রপ নিই, যদি চামড়ায় কোনো ফোঁড়া হয় আমরা চামড়ায় মলম লাগাই। সেই রকম আমাদের যদি ফুসফুসে কোনো অ্যালার্জি হয়, যদি আমরা কোনো ওষুধ চাই যেটা ফুসফুসে গিয়ে পৌঁছোক, তাহলে আমাদের ওষুধ যাওয়ার মাধ্যম হচ্ছে হয় মুখে খাওয়া, ইঞ্জেকশন নেওয়া অথবা ইনহেলার নেওয়া। এবং যেখানেই হোক আমাদের সেই ওষুধটা ফুসফুসে গিয়ে পৌঁছতে হবে, তাহলে কাজ করবে না। এবং আমরা যে খাচ্ছি বা ইঞ্জেকশন নিচ্ছি সেইটা আলটিমেটলি গিয়ে রক্তে গিয়ে মিশছে, সেই রক্তের মাধ্যমে সেটা হার্ট ঘুরে ফুসফুসে গিয়ে তারপর কাজ করছে। কাজেই সে যে যে জায়গায় যাচ্ছে সেই সেই জায়গায় সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এবং আলটিমেটলি সে ফুসফুসে গিয়েই কাজ করছে। সেই ওষুধটাকেই যদি আমরা সরাসরি ফুসফুসে পাঠাতে পারি তাহলে সেই ওষুধের মাত্রাটাও কম হচ্ছে এবং সে সরাসরি ফুসফুসে গিয়ে কাজ করছে। কাজেই সেদিক দিয়ে দেখতে গেলে এই ফুসফুসের অ্যালার্জির ক্ষেত্রে ওষুধটা ইনহেলারের মাধ্যমে দেওয়াটাই সব থেকে ভালো, কারণ সেটা সরাসরি গিয়ে পৌঁছয় এবং কাজ করে এবং পার্শ্ব প্রতিক্রিয়া কম হয়। এবার হচ্ছে অ্যাডিকশন। এখন যেহেতু সিগারেট টানা বা গাঁজা খাওয়া সেটা মুখ দিয়ে নেওয়া হয় এবং এই ইনহেলারটাও মুখ দিয়ে নেওয়া হয়, সেই জন্য আমাদের ধারণা হচ্ছে এটা বোধহয় ওই সিগারেটের বদলে এক রকমের জিনিস টানছি। এটা কিন্তু সেই রকম মানে নেশার জিনিস না যেটার ফলে অ্যাডিকশান হতে পারে। কাজে এইটা এমনি নেওয়াই ভালো এবং এইটা নিলে ছাড়া যাবে না। যদি আপনার অসুখটা এরকম হয়, আমরা যেটা বাচ্চাদের ক্ষেত্রে বলি যে খুব ছোট যারা, তাদের যখন অ্যাডোলেসেন্স অর্থাৎ 14-15 বছর বয়স হয় তাদের এই হাঁপানির রোগটার প্রাদুর্ভাব কমে যায় এবং তাদের ক্ষেত্রে তখন ইনহেলার বন্ধ করে দেওয়া যায়। আর এই অ্যাজমার রোগটা সেটা কন্টিনিউয়াস রোগ না, মানে সমস্ত সারা বছর ধরে একই রকম থাকছে এরকম না, এক এক সময় বাড়ে এক এক সময় কমে। ইনহেলারও সেই রোগের অনুপাতে এক এক সময় নিতে হবে, এক এক সময় বন্ধ করতে হবে। যখন বেশি হবে তখন দুবার নিতে হবে, যখন কম হবে তখন একবার নিতে হবে, বন্ধ করতে হবে। আরেকটা হচ্ছে যে সমস্ত ট্রিগারিং ফ্যাক্টর, অর্থাৎ আমরা বলি ধুলো, ধোঁয়া, সেন্ট, তারপর ঘর রং করা, বিছানা পরিষ্কার করা, ধুলো ঝাড়া, এইগুলোতে যখন এক্সপোজ হয় তখন কিন্তু হাঁপানির সম্ভাবনা বেড়ে যায়। সেগুলো একটু সতর্ক হয়ে থাকতে হবে। তমালদা, হ্যালো। হ্যালো, বলছি যে তোমাদের এলবি কেয়ার হচ্ছে অ্যাডাল্ট ভ্যাকসিনেশনে এখন টপার, ফার্স্ট বয়। তো এই যে তোমরা ভ্যাকসিনগুলোকে স্টোর করো, এগুলোর কোয়ালিটি যাতে কোনো মানে ভ্যাকসিন ভীষণ সেন্সিটিভ বলাই হয়ে থাকে, কোনোভাবেই যাতে কোয়ালিটি কম্প্রোমাইজ না হয় সেইটার জন্য তোমরা কিভাবে স্টোর করো? দেখো সৌরভ, আমরা যেহেতু ফার্মাসিউটিক্যাল কোম্পানির অথরাইজ স্টকিস্ট এবং অথরাইজ সিএনএফ, আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে আমাদের কাছে গাইডলাইন থাকে। আচ্ছা, আমাদের যেটা স্টোরেজ সিস্টেম, আমাদের সবকটা হচ্ছে ব্লু স্টারের ওয়াক ইন রেফ্রিজারেটর। এই রেফ্রিজারেটরের মধ্যে মানুষ ঢুকে যায়, ভ্যাকসিনগুলো নিয়ে সেখানে রেখে দেয়। আচ্ছা, ভ্যাকসিনকে প্রিজার্ভ করতে হয় 2 to 8 ডিগ্রির মধ্যে। 2 ডিগ্রির তলায় যদি ভ্যাকসিন অনেকক্ষণ থাকে বা যদি 8 ডিগ্রির বেশি ওপরে থাকে, তাহলে ভ্যাকসিনের যেটা ডিজায়ার্ড এফিকেসি সেটা নষ্ট হয়ে গেল, ইট বিকামস আ ডিস্টিল ওয়াটার, কোনো এফিকেসি থাকবে না সেভাবে। তাহলে আমাদের এই যে ওয়াক ইন রেফ্রিজারেটর, এর বাইরে আমাদের টেম্পারেচার ডিসপ্লে হচ্ছে, আমরা সারাক্ষণ দেখতে পাচ্ছি কি টেম্পারেচার আছে। যদি টেম্পারেচার কখনো ফ্লাকচুয়েট হয়, হুটার বাজবে, আচ্ছা, মোবাইলে অ্যালার্ম আসবে। প্লাস ভেতরে ডেটা লগার দেওয়া আছে, যেই ডেটা লগার আমাকে কোম্পানিকে প্রোভাইড করতে হয় যে তারা যে আমাদের ওয়্যারহাউসটা সার্ভিস নিচ্ছে তার স্টোরেজের জন্য থ্রু আউট 2 to 8 ডিগ্রি মেনটেন হচ্ছে কিনা, এইগুলো আমরা মেনটেন করি। প্লাস
আমাদের কির্লোস্কারের গ্রিন চিলি অটো জেনারেটর ব্যাকআপ আছে। কলকাতা শহরে লোডশেডিংটা হয় না, হুম। কিন্তু আমফান হয়েছিল। হুম। দেয়ার কুড বি আ লোকাল পাওয়ার চ্যালেঞ্জ। হুম। তাহলে সেই সময় যাতে আমার অটো পাওয়ারটা চলে আসে, সেই ব্যাকআপটা আমাদের নেওয়া আছে। তার ফলে আমাদের স্টোরেজ যদি বলেন, ইট ইজ দি বেস্ট ইন কলকাতা অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। কারণ যত ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিনিয়ররা যারা সারা ন্যাশনাল মার্কেটিং করেন, ডিস্ট্রিবিউশন দেখেন, তারা এসে আমাদের অ্যাপ্রিসিয়েট করে যান। আচ্ছা, এটা তো তুমি তোমার কথা বললে, আমি অ্যাজ এ কাস্টমার কী করে বুঝবো এটা প্রপার কোল্ড চেন সিস্টেম করা হয়েছে? এটা ভীষণ ডিফিকাল্ট বোঝা, ভীষণ ডিফিকাল্ট। সি, আমি যদি ভ্যাকসিন সাইকেলটা দেখি, ভ্যাকসিনটা তৈরি হচ্ছে কোনো একটা প্লান্টে। আমি ধরলাম সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যারা কোভিশিল্ড দিয়ে সারা ভারতবর্ষে কোভিড ভ্যাকসিনেশন করেছে। পুনেতে তার প্লান্ট, পুনাতে সিরামের ভ্যাকসিন তৈরি হলো। এলবি কেয়ার সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের কনসাইনি বেসড এজেন্ট, সিবিএ। মানে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার যত ভ্যাকসিন পুনা থেকে বাই এয়ার অথবা তাদের টেম্পারেচার কন্ট্রোল ট্রাকে করে এলবি কেয়ারের স্টোরেজে আসবে। আচ্ছা। তাহলে এই অবধি কোম্পানির দায়িত্ব, কোম্পানি এলবি কেয়ারের স্টোরেজে দিয়ে দিল। এবারে এখান থেকে ভ্যাকসিনটা ডিস্ট্রিবিউট হবে টু দ্য অথরাইজড স্টকিস্ট অফ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ধরলাম যে পশ্চিমবঙ্গে এরকম 80 জন অথরাইজড স্টকিস্ট আছে। এই যে অথরাইজড স্টকিস্ট, এদের কিন্তু কোম্পানি অ্যাপয়েন্ট করেছে। এদের কোল্ড চেন ফেসিলিটি কিন্তু কোম্পানি সুপারভাইজ করে, মনিটর করে। কোনোদিন হয়তো দেখবেন আপনি দোকান খোলার আগে কোম্পানির লোক এসে দাঁড়িয়ে আছে, দেখবে যখন দোকান খোলা হচ্ছে কোল্ড চেনের মেনটেন টেম্পারেচার কী আছে কোল্ড রুমের। এরকম স্ট্রিক্ট ভিজিলেন্স কোম্পানির কাছ থেকে থাকে। তাহলে সেন্ট্রাল ওয়্যারহাউস যেটা, সেখান থেকে অথরাইজ স্টকিস্ট, এই অবধি কোম্পানির কন্ট্রোলে ভ্যাকসিনটা আছে। তারপরে যখন ভ্যাকসিনটা বাগরি মার্কেটে যাচ্ছে কিংবা কোনো ওষুধের দোকানে যাচ্ছে, সেখান থেকে আরেকজন কিনে নিয়ে যাচ্ছে সাবস্টকিস্ট, সে আরেকজনকে দিল। যত হাত পরিবর্তন হবে তত কোল্ড চেন ব্রেকেজের চান্স বেশি। সো অ্যাজ আ কাস্টমার আমি সবসময় চেষ্টা করব যত ক্লোজার টু দ্য সোর্স সেখান থেকে যদি আমি কিনতে পারি। আমি তো সিরামের পুনে ফ্যাক্টরিতে কিনতে পারবো না, সম্ভব না। তাহলে সিরাম কোথায় পাঠাচ্ছে? এলবি কেয়ারে। সেখান থেকে যদি কিনি তাহলে পুনের কোয়ালিটিটাই পেলাম। সেখানে যদি আমি আসতে না পারি, সাপোজ আমার বাড়ি বহরমপুরে, আমি সেখানে সিরামের যে ডাইরেক্ট স্টকিস্ট তার কাছ থেকে নিলাম, কারণ সেখানে যে ভ্যাকসিনটা পৌঁছেছে আমাদের এখান থেকে এলবি কেয়ার থেকে আমাদের কোল্ড চেনে করে পৌঁছেছে সেখানে। সো অ্যাজ আ কাস্টমার ক্লোজার টু দ্য সোর্স ইজ ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে অনেকে ভ্যাকসিন নিয়ে বার্গেনিং করে, যে একটু কম দামে তো ওখানে পাচ্ছি, কম দামে সেখানে পাচ্ছি। এই স্টোরেজের জন্য একটা কস্ট আছে, এই কোল্ড রুমগুলো করার একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে। নাও আপনি ডিজায়ার্ড এফিকেসির জন্য আপনাকে সবার আগে প্রাধান্য দিতে হবে হচ্ছে কোয়ালিটিটাকে। কোয়ালিটিটা যে মেনটেন করবে তার ইলেকট্রিকের বিল উঠবে, তার এএমসির খরচা আছে, তার কোল্ড রুম করার জন্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আছে, সে কোল্ড রুমটা আবার 8 বছর পরে চেঞ্জ করতে হবে। তো তার ফলে এটা যে মেনটেন করবে সে একটা মার্জিনের তলায় বিক্রি করতে পারবে না। সো সবসময় এখানে প্রাইস দেখলে হবে না, আপনাকে দেখতে হবে আপনি অ্যাজ আ কাস্টমার ডিমান্ড করবেন যেখান থেকে নিচ্ছেন তোমরা কোথায় রাখো, তোমাদের কোল্ড রুম দেখব। দেখুন আজকে ধরুন একটা আপনি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিলেন, ইট মে ওয়ার্ক, ইট মে নট ওয়ার্ক, তাই তো? ভ্যাকসিনটা যদি কোল্ড চেন ব্রেক হয়ে যায়, আপনার কি হলো? ইনফ্লুয়েঞ্জা হলো। কিন্তু একটা ডগ বাইট হয়েছে, সেখানে রেবিস ভ্যাকসিন দেওয়া আছে, ইমিউনোগ্লোবিন দিতে হবে, সেটা যদি কাজ না করে ইট উইল লিড টু ডেথ। তার ফলে সোর্স অফ পারচেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যত ক্লোজার টু দ্য ম্যানুফ্যাকচারিং ইউনিট হবে চেনে, আপনার কোল্ড চেন ব্রেক না হওয়ার প্রবাবিলিটি বেশি। আচ্ছা, সবার পক্ষে তো এলবি কেয়ারে গিয়ে হয়তো সবসময় ভ্যাকসিন নেওয়া সম্ভব হবে না। তোমাদের কি হোম ভ্যাকসিনেশনের কোনো অপশন আছে?
আমাদের একটা উইংই আছে ফ্যামিলি হোম ভ্যাকসিনেশন বা অ্যাডাল্ট হোম ভ্যাকসিনেশন। বাচ্চাদের ভ্যাকসিন করে ডাক্তারবাবুরা। আমরা পেডিয়াট্রিক ভ্যাকসিনেশনে নেই, সেটা ডক্টররা করেন। নাও আজকে ধরুন আপনার কোনো বাড়ির পেরেন্টস, তার হয়তো মোবিলিটিতে একটা চ্যালেঞ্জ আছে, তিনি এসে নেবেন ভ্যাকসিন, তার একটা অসুবিধা আছে। তাহলে আমরা আমাদের ভ্যাকসিনেটর যারা আছেন তারা, যেহেতু এলবি কেয়ার ওয়াজ আ কোভিড ভ্যাকসিনেশন সেন্টার অলসো, আমাদের ভ্যাকসিনেটররা ট্রেন্ড বাই দ্য হেলথ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তারা জানেন কীরকম করে ভ্যাকসিন করতে হবে। আর একটু আগে স্যার যেটা বললেন, 1 কোটিতে একটা মানুষের রিয়াকশন হতে পারে, যেটাকে আমরা বলি অ্যাডভার্স সিচুয়েশন। আমাদের ভ্যাকসিনেটররা অ্যাডভার্স সিচুয়েশন ম্যানেজমেন্টে ট্রেন্ড। আচ্ছা, কি ট্রেন্ড? যে প্রাথমিক সাপোর্টটা দেওয়ার জন্য যতক্ষণ না ডাক্তারবাবু আসছেন বা সেই পেশেন্টটিকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তার জন্য কিছু কিট রাখতে হয়। যদি কারোর অ্যাডভার্স রিয়াকশন হয়, সঙ্গে সঙ্গে সেই ইনজেকশনটা তাকে পুশ করতে হয়। আমাদের ভ্যাকসিনেটররা সেগুলো সঙ্গে ক্যারি করে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, ভ্যাকসিনেশনের পরে 10 মিনিট আমাদের ভ্যাকসিনেটর পেশেন্টের সঙ্গে থাকেন, কারণ যদি কোনো রিয়াকশন হয় 10 মিনিটের মধ্যে সেটা শো করবে। 10 মিনিট কিছু হলো না মানে তার ক্ষেত্রে রিয়াকশন হওয়ার প্রবাবিলিটি অলমোস্ট নেগেটিভ। তাহলে এই প্রোটোকলগুলো আমরা মেনটেন করে ভ্যাকসিনেশন করি। তার ফলে আজকে কলকাতা শহরে যারা লিডিং ফিজিশিয়ানস, তারা চান যে তার পেশেন্ট যেন একটা কোয়ালিটি ভ্যাকসিন পায় ফ্রম আ কোয়ালিটি ভ্যাকসিনেশন অর আ ভ্যাকসিনেটার। তারা প্রেসক্রিপশন করে আমাদের কাছে রেফার করে দেন, পেশেন্ট আমাদের ফোন করে, আমাদের ভ্যাকসিনেটার গিয়ে পেশেন্টের বাড়িতে ভ্যাকসিনেশন করে আসে। উদাহরণস্বরূপ যদি বলি, আমাদের রাজ্যের 1 নম্বর সিটিজেন হিজ এক্সেলেন্সি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, ওনার ভ্যাকসিনেশন কিন্তু এলবি কেয়ার করে। আচ্ছা, ওনার তো ট্রিটমেন্টটায় কোনো ত্রুটির জায়গা নেই, উনি তো বিভিন্ন নামি দামি জায়গায় গিয়েও নিয়ে আসতে পারতেন, কিন্তু রাজভবনে আমরা গিয়ে সেই ভ্যাকসিনেশনটা করি। ও, কলকাতার আমি নাম বলবো না, বেশিরভাগ সেলিব্রিটি বলুন, টপ ডক্টর, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের ভ্যাকসিনেশনটা আমাদের কাছে আসে, কারণ ডাক্তারবাবুরা আমাদের এলবি কেয়ারকে একটা নির্ভরযোগ্য সলিউশন প্রোভাইডার হিসেবে তারা চিহ্নিত করেছেন। তার মানে এই যে ব্যস্ত মানুষজন, তাদের সবাইকে তোমরা ভ্যাকসিনেট করো, তারাও ব্যস্ত, এখনকার সাধারণ ছেলেপুলেরাও ব্যস্ত। আজকে যদি একটা ইঞ্জিনিয়ার ছেলে সে দিবারাত্র পরিশ্রম করে, তোমাদের কি এটার কোনো সময়সীমা আছে যে দিনের মধ্যে এই সময় থেকে এই সময়ের মধ্যে তোমরা ভ্যাকসিন? 10 AM to 7 PM আমাদের ভ্যাকসিনেটররা ভ্যাকসিনেট করে, এবং আমাদের সানডে ভ্যাকসিনেশন স্কোপও আছে। মানে ছুটির দিনেও কি তোমরা হ্যাঁ ভ্যাকসিন দাও? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, কারণ অনেকেই আছেন যারা হয়তো ছুটির দিনে প্রেফার করেন, অনেকে শনিবার প্রেফার করেন, যদি একটু গা হাত পা ব্যথা করলো, রোববার দিনটা রেস্ট নিলাম, সোমবার থেকে আবার নর্মাল লাইফে ব্যাক করে চলে গেলাম। তো এইভাবে ইন্টিগ্রেশনটা আমাদের করা আছে। তোমাদের সানডে মানে হ্যাঁ, হ্যাঁ। মানে সোম থেকে রবি রোজই হয়? 7 days a week। বাহ! এই তুমি এটা নিয়ে কিছুটা বলেছো। আমি যদি আরেকটু মানে একটা কম্প্যারেটিভ ডেসক্রিপশন বলতে বলি, যে তোমরা কিভাবে অন্যান্য ভ্যাকসিন হাউসের থেকে তোমরা কিভাবে আলাদা? দেখো সৌরভ, আমি তো অন্যান্য ভ্যাকসিন হাউসের সঙ্গে যুক্ত নই, তার ফলে আমি অন্যান্য ভ্যাকসিন হাউসের থেকে কিভাবে আলাদা এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমরা যেটা প্র্যাকটিস করি সেটা তোমার সঙ্গে শেয়ার করতে পারি। যখন আমাদের আউট ফর ভ্যাকসিনেশন হয়, তাহলে ভ্যাকসিনটা তো 2 to 8 ডিগ্রির মধ্যে এলবি কেয়ারের রেফ্রিজারেটরে ছিল, ওখানে রেফ্রিজারেটরে। এবারে ভ্যাকসিনটা ক্যারি হবে এইরকম একটা ইনসুলেটেড ব্যাগে করে ভ্যাকসিনটা যায়, এর মধ্যে টেম্পারেচার কন্ট্রোল থাকে এবং তার ভেতরে কুলেন্ট থাকে। কুলেন্টের ভেতরে মানে দুটো কুলেন্টের মাঝখানে ভ্যাকসিনটা দেওয়া থাকে যাতে টেম্পারেচার কন্ট্রোল থাকে। এই পুরো জিনিসটা 2 to 8 ডিগ্রির মধ্যে, কোনোটা 8 ঘন্টা, কোনোটা 16 ঘন্টা, কোনো 24 ঘন্টা থাকতে পারে, সেই টেকনোলজিতে তৈরি। অনেকে হয়তো দেখবেন একটা ভ্যাকসিন নিয়ে আসছে ভেতরে বরফ দিয়ে। হ্যাঁ, বরফ দিয়ে নিয়ে আসতে পারে। বরফ কোন টেম্পারেচারে থাকে সৌরভ? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 0 কি 2 এর থেকে কম কিনা? সেখানে যখন ভ্যাকসিনটা রাখছে সেটা সাব-জিরোতেও চলে যেতে পারে। ওকে, তাহলে প্রোটিন বাইন্ডিংগুলো ভ্যাকসিনের মধ্যে কি হলো? আচ্ছা, গড নোস।
আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ মানে ঠিক আছে, সো ইটস অ্যান অ্যাবসলিউট সায়েন্স। তো আমরা এই WHO প্রোটোকলগুলো মেনে আমরা আমাদের ভ্যাকসিনেশনটা পেশেন্টের বাড়িতে গিয়ে আমরা শিডিউল করে করে আসি। সো এইটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারি যে আমরা প্রত্যেকটা প্রোটোকল মেনটেন করে আমরা করি। দ্যাট ইজ ওয়াই পশ্চিমবঙ্গের কলকাতার মানে টপ ফিজিশিয়ানসরা, টপ মানুষরা এবং সাধারণ মানুষরাও তারা আমাদের শুভানুধ্যায়ী। বাবা, কি সাংঘাতিক কুলেন্টের ব্যবহার কোন জায়গায়, হ্যাঁ গাড়ির ইঞ্জিন থেকে ভ্যাকসিন সব জায়গায় কুলেন্টের ব্যবহার আছে। ওকে, আমি আর একবার ডাক্তারবাবুর কাছে এবার ফিরতে চাই। আমার করি প্রশ্ন একটা হচ্ছে যে যেখানে আমরা ছিলাম, যেখান থেকে ডিভিয়েট করেছি, এই প্রশ্নটা আমার মাথায় ছিল, সেই মুহূর্তে মিস করে গেছি, ওই জন্য ফিরিয়ে আনলাম। সেটা হচ্ছে যে ইনহেলার ভার্সেস রোটা ক্যাপ, কোনটা ভালো? ইনহেলার আর রোটাক্যাপ দুটোর মধ্যে একই ওষুধ আছে, কিন্তু ওষুধের যে ডেলিভারিং এজেন্ট সেটা আলাদা, একটাতে গ্যাস, একটাতে হচ্ছে পাউডার। এবার ইনহেলার যেটা গ্যাসে দিতে হয় সেটা হচ্ছে একটা মেশিনের মধ্যে সেটা ভরা থাকে, সেটা টিপলে গ্যাসটা বেরোয়, তখন সেটাকে টেনে নিতে হয়। এবার যখন টেপা হচ্ছে তখনই ওটাকে টেনে ফুসফুসের মধ্যে নিতে হয়। এটাকে বলা হয় যে মাউথ আর হ্যান্ড কোঅর্ডিনেশন, মানে আমি টিপছি তখনই ওটাকে নিতে হচ্ছে। এইটা অনেক সময় অনেকে করতে পারে না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ওই স্পেসার বলে একটা যন্ত্র আছে, হ্যাঁ, সেটা বড় দিয়ে plastic-এর তার মতো। মধ্যে নেওয়া হয়। আর রোটা ক্যাপে কী হয়, রোটা ক্যাপে একটা ক্যাপসুল থাকে, সেই ক্যাপসুলটাকে ফুটো করে টানলে তার মধ্যে থেকে ওষুধ যায়। এবার রোটা ক্যাপের যে টানার জোর সেইটা ওই ইনহেলারের থেকে বেশি জোরে টানতে হয়। এবার যাদের ক্ষেত্রে এই টানার ক্ষমতা অনেকটাই কমে গেছে তাদের ক্ষেত্রে রোটা ক্যাপটা করতে পারে না, টানতে পারে না। আর যাদের ক্ষেত্রে ওই মাউথ হ্যান্ড কোঅর্ডিনেশন করাটা অসুবিধে, তাদের ক্ষেত্রে হয় স্পেসার ব্যবহার করতে হবে অথবা রোটা ক্যাপ ব্যবহার করতে হবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে ব্যবহার করার দিক থেকে অসুবিধে তাদের ক্ষেত্রে রোটা ক্যাপ ভালো, আর যাদের ক্ষেত্রে ক্ষমতার অসুবিধে, টানার ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে ইনহেলার ভালো। আমাদের অনেকেরই হয় কি রাত্রিবেলা শুলে নাক বন্ধ হয়ে যায়, হ্যাঁ তখন আমরা বাজার চলতি একটি জিনিস ব্যবহার করি। অনেকে আস্তে আস্তে নিয়মিত ব্যবহার করতে করতে সেটা ছাড়া রাত্রিবেলা বা অন্য সময় নাক বন্ধ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আমি আপনার থেকে জানতে চাই যে এটা ব্যবহার করলে কি ঠিক আছে, না এটা ব্যবহার না করাই ভালো? না, ওইটাতে যেটা হয় ওই যে ওষুধটা ব্যবহার করে নাক বন্ধ করা খুলছে সেইটাতে রিবাউন্ড হাইপারসেন্সিটিভ, মানে একবার খুললো কিন্তু কিছুক্ষণ বাদে আবার সিক্রিশন হয়ে আবার বন্ধ হয়ে যাবে। কাজে এইটা বেশি দিন এক নাগাড়ে ব্যবহার করা একদমই উচিত না। এখন এই ক্ষেত্রে নাকের বন্ধ হয়ে যাওয়া এটা নাকের একটা অ্যালার্জির মতোই বলতে পারেন। সেইটার চিকিৎসা হিসেবে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে নাকে ওই যেরকম ইনহেলার আছে সেরকম কিছু স্প্রে বেরিয়েছে, সেইগুলো বরঞ্চ দেওয়া বেশি ভালো। আরেকটা হচ্ছে স্যালাইনের জল, স্যালাইন ওয়াটার, হ্যাঁ প্যাকেট করে বিক্রি করছে, বা ইঞ্জেকশনের সিরিঞ্জে করে স্যালাইনের জলও দিতে পারেন, তাতে কিন্তু নাকের পক্ষে ভালো। আরেকটা ব্যাপার হয় সেটা হচ্ছে যারা একটু মোটা, যাদের ঘুমের মধ্যে নাক ডাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই নাক ডাকার পরে সেটার মাত্রা এমন বেড়ে যায় তাদের ঘুম ভেঙে যায়, তারা ছটফট করে উঠে বসে, তারপর একটু জল টল খেয়ে আবার ঘুমায়, আবার নাক ডাকে, আবার উঠে বসে, এইভাবেই সারা রাত চলে। এবং যেহেতু রাত্রের ঘুমটা ঘেটে যায় সেহেতু তাদের দিনের বেলায় কিন্তু খুব ঘুম পায়, এত ঘুম পায় যে হাত থেকে জিনিস পড়ে যেতে পারে। এইটা একটা অসুখ, সেটাকে ডাক্তারি পরিভাষায় বলে স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম। এবং এইটাতে ওই ঘুমের মধ্যে কতটা আপনার অসুবিধা হচ্ছে এটা মাপা যায়, এবং এইটা থেকে নিস্তার পাওয়ার প্রথম উপায় হচ্ছে ওজন কমানো, আর দ্বিতীয় উপায় হচ্ছে অন্যান্য ওষুধ মানে যন্ত্রপাতি ব্যবহার করা। যন্ত্র ব্যবহার করে আমাদের Nasal পার্থদা system। ব্যবহার করতেন, এরকম হ্যাঁ, নাকে মাস্কের মতো লাগানো হ্যাঁ। একটা মেশিন, সেটা একটা জোরে বাতাস দেওয়া হয় যাতে নাকের মধ্যে বা মুখের মধ্যে যে রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে সেই বন্ধ রাস্তার মধ্যে দিয়ে বাতাস গিয়ে ওই ঘুমের মধ্যে ওই অসুবিধাটা না হয়। একজন নর্মাল মানুষ, সাধারণ, সেই অর্থে যার কোনো সেই রকম কমপ্লিকেশন নেই, সে কি ওই অক্সিজেন, পিওর অক্সিজেন দিনে 8 ঘন্টা করে নিলে তার ফুসফুস বেটার থাকে এরকম ব্যাপার আছে? না না, এরকম একেবারেই নেই, এরকম সম্পূর্ণ মিল। সিগারেটের টার আমাদের ফুসফুসের কি কি ক্ষতি করে? সিগারেটের মধ্যে অনেক রকমের রাসায়নিক পদার্থ থাকে, প্রায় 3600 এরকম দেখা গেছে। 3600? হ্যাঁ, এবং তার মধ্যে থেকে ওই টার একটা অন্যতম। সিগারেট খাওয়াটা অ্যাডিকশান হয় নিকোটিনের জন্যে, এবং নিকোটিনের সাথে সাথে এই যে কেমিক্যালগুলো ঢোকে সেইগুলো ফুসফুসের মধ্যে গিয়ে জমা হয়, এবং ফুসফুসটাকে কী করে, ফুসফুসটাকে এমনভাবে ধ্বংস করে যে ওটা আমাদের ফুসফুস তো সংকোচন প্রসারণ হয়, এটা প্রসারিতই হয়ে থাকে, তার সংকোচন ক্ষমতা কমে যায়,
তার ফলে যেটা অসুবিধা হয় সেটাকে বলে এমফাইসিমা বা ফুসফুসের একটা ওই ব্রঙ্কাইটিস জাতীয় রোগ। তার ফলে শ্বাসকষ্ট বেড়ে যায়, তার কাশি হয়, তার ওই ইনফেকশন বারবার হয়, আরও বেশি হলে তার পা ফুলে যায়, তখন তাকে বলে কর পালমোনেল। এই অসুখগুলো পরপর হতে থাকে। কাজেই সিগারেটের খাওয়াটা খুব ক্ষতিকর, সিগারেটের জায়গায় অনেকে এখন ভেপিং করছে, সমান ক্ষতিকর, ভেপিং এর সমান ক্ষতিকর। সমান ক্ষতিকর। বরঞ্চ ভেপিং নিয়ে এখন অনেক রকম আসছে, যে ভেপিংয়ে ওই জলের মধ্যে দিয়ে আসছে বলে ভেপিংটা মনে হচ্ছে ভালো, এটা মোটেও না। যে কেমিক্যালগুলোর ক্ষতি করার সেগুলো একসাথে আসছে, আর ভেপিংটা তো শেয়ারিং হয়, তার ফলে আরও ক্ষতি হয়, একজনের থেকে জীবাণু আরেকজনের চলে যায়। এখন আরেকটা ইয়াংস্টাররা খুব বেশি এনজয় করে, সেটা হচ্ছে হুক্কা। তো হুক্কাতে তো নিকোটিন নেই, তাহলে তো হুক্কা ক্ষতি না, করে নিকোটিন নেই, হুক্কার মধ্যেই তো বসানো হয় না, হুক্কার ভেতরে। চারকোল বসানো হ্যাঁ, হয়, কিন্তু তাহলে চারকোলের মধ্যে তো কার্বন পোড়ানো হচ্ছে। ওই যে কার্বন পোড়ানোর যে জিনিস, সেগুলোও তো ক্ষতিকর। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাস তো আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকর। মানে হুক্কা খাওয়াটাও না মানে না, হুক্কা So খাওয়াটা you are ভালো না। batting for the young generation, কিন্তু পারছো না তুমি, সিগারেট থেকে শুরু I'm করে losing অনেক badly. চেষ্টা করছো কিন্তু I'm হচ্ছে না। losing badly, I know. Actually, আমরা যখনই কোনো একটা গেট টুগেদারে যাই, সাধারণত এই জিনিসগুলো থাকে, apart from other things. না, এটা কি হচ্ছে, মানে স্ট্যাটাস সিম্বল টাইপের হয়ে যাচ্ছে, হ্যাঁ। যেটা না হলে স্টেটাস নয়, ইটস এ কম্প্যানিয়ন অফ গুড হ্যাঁ, টাইমস হ্যাঁ। অ্যাকচুয়ালি। মানে কিন্তু মানে আমাদের তো মানে আমাদের প্লেজার বলুন, যেটা আমরা আনন্দ পেতে চাই, সেটা তো এটা ছাড়াও আমাদের অনেক মানে কথাবার্তা, গান, আড্ডা, নাটক, অনেক কিছু আছে আমাদের আনন্দ পাওয়ার মাধ্যম হিসেবে। সেক্ষেত্রে আমাকে কোনো একটা নেশাগ্রস্ত দ্রব্যের প্রতি আসক্ত হতে হবে আনন্দ পাওয়ার জন্য, এটা থেকে বেরিয়ে আসা দরকার। আর স্যার যেটা বললে স্ট্যাটাস সিম্বল, আমি সেটা এগ্রিও না, করি। কীরকম, মানে অফিসে ওরা নাইট ক্লাবে যাচ্ছে, আমি যাচ্ছি না, আমি তাহলে পেছিয়ে পড়লাম। এরা হুক্কা বারে গেল, আমি গেলাম না, তাহলে আমি বোধহয় ঠিক মানে গোত্রের সঙ্গে এগোচ্ছি না। অড ম্যান আউট হয়ে যাবে, বিশ্বাস করো। চল, তুমি না, আমাদের অনেকে ছিল যারা বলতো যে একটু গাঁজা খেলে নাকি কনসেন্ট্রেশন ভালো হয়। এটাও ছিল। এখনো বলে, হ্যাঁ, আগে এখনো বলতো বলে। না, স্যার এখনো আপনি বলে। বলছেন তো এটা? হ্যাঁ, এটা বলছেন তো আপনি? এটা কিন্তু একদমই মিথ। বা মদ খেলে তার সিগারেট খেলে একাগ্রতা বাড়ে, টেনশন কমে, কাজ করতে সুবিধা হয়, এগুলো একটা মিথ। বা যারা মদ খায় তাদের মন ভালো হয়। মন ভালো হয়, হ্যাঁ। নানান রকম সব যুক্তি আছে। আচ্ছা, একজন সিওপিডি পেশেন্ট তিনি কি কি জিনিস অ্যাভয়েড করবেন? সিওপিডি মানে মেইনলি আমরা এই ধোঁয়া এবং এটাকে বলি যে সিওপিডির প্রধান কারণ। তার মধ্যে ধোঁয়া তো একটা হচ্ছে নিজে খায়, সেটাকে বলে ডাইরেক্ট ইনহেলেশন। একটা হচ্ছে যে প্যাসিভ স্মোকিং, মানে বাড়িতে আমার মিসেস আছে, আমি সিগারেট খাচ্ছি, সেই ধোঁয়াটা গিয়ে আমার মিসেসের বা আমার বাবা মার কাছে যাচ্ছে, তারা ইনহেলেশন হচ্ছে। আরেকটা হচ্ছে পলিউশন, আমাদের যে চারপাশের যে বাতাস, সেটা ক্রমশ মানে দিল্লির বায়ু দূষণ নিয়ে আমরা কথা বলি, কিন্তু জানুয়ারি মাসের 4 তারিখে কলকাতার বায়ু দূষণ দিল্লির বায়ু দূষণকে ছাড়িয়ে গেছিল। সেটা কিন্তু আপনারা প্রচার করলেন না। এইটা কিন্তু ঘটলো, এবং এইটা বায়ু দূষণ একটা মারাত্মক আকার নিচ্ছে। আমরা যদি এখনও সতর্ক না হই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কিন্তু খুব সমস্যা। তাহলে একটা জিনিস তমালদা স্যার দুজনকেই বলি যে কুলেন্টের কি সাংঘাতিক ব্যবহার, মানে ভ্যাকসিনের ব্যাগ থেকে গাড়ির ইঞ্জিন সর্বত্র কুলেন্টের ব্যবহার হচ্ছে। হ্যাঁ, এই কুলেন্টের মধ্যে বলতে গিয়ে যেটা মনে হলো যে বাচ্চাদের যে কাশির সিরাপ, সেটা নিয়ে একটা ঘটনা ঘটেছিল। সেটা ভারতবর্ষে ঘটেছে, বাংলাদেশে ঘটেছে, আমেরিকায় ঘটেছে, এবং সেটা প্রথম ধরা পড়লো বিদেশে। তাদের ওখানে যখন বাচ্চা মারা গেল, তখন দেখা গেল যে তাই বাচ্চাগুলো একটা কাশির সিরাপ খাচ্ছিল, সেইখান থেকে তাদের রেনাল কিডনি নষ্ট হয়ে মারা গেল। সেইটা খোঁজ করতে করতে জানা গেল যে সেই কাশির সিরাপ ভারতবর্ষে তৈরি হয়েছে, ভারতবর্ষের হরিয়ানাতে। সেই হিসেব করতে করতে জানা গেল যে ভারতবর্ষে এরকম ঘটনা ঘটেছে, বাংলাদেশেও এরকম ঘটনা ঘটেছে। সেটা থেকে জানা গেল যে তাতে বাচ্চাদের কাশির সিরাপে যে রাসায়নিক দ্রব্য মেশানো হচ্ছে সেই সিরাপটাকে তরল রাখার জন্যে, সেটা হচ্ছে ওই গ্লাইকল, ইথিলিন গ্লাইকল, কুলেন্ট। সেই কুলেন্টের এবং সেটা হচ্ছে ইউনিভার্সাল সলিউশন। এবং এইটা হচ্ছে মেডিকেল গ্রেড একটা গ্লিসারিন পাওয়া যায়, সেটাকে ইউজ না করে লাভের জন্যে কোম্পানিগুলো এই ইন্ডাস্ট্রি গ্রেড গ্লিসারিন ইউজ করছিল, কুলেন্ট। এবং তার ফলে বাচ্চাদের রেনাল ফেলিওর হয়ে মারা গেল, অনেকগুলো বাচ্চা মারা গেল। এটা দেখবেন, এটা আছে। সাংঘাতিক। ওরে বাবা। এই কাশির সিরাপের কথাই যখন উঠলো, তখন একটা ভীষণভাবে এলো, সেটা হচ্ছে কাশির সিরাপ থেকে মানে এটা কি অ্যাডিকটিভ কাশির সিরাপ? কাশির সিরাপের মধ্যে মানে কাশির সিরাপ, এক নম্বর কথা হচ্ছে যে
এখনকার দিনে কাশি হওয়ার যে কারণগুলো আছে তার কোনো কারণই কিন্তু কাশির সিরাপ দিয়ে নিয়ন্ত্রণ হয় না। কাশির সিরাপটা হচ্ছে গলার জন্য একটা সুদিং হিসেবে কাজ করে। বাকিগুলো কিন্তু কাশির যদি চিকিৎসা বলেন, হাঁপানি হলে তার যে চিকিৎসা ব্রঙ্কোডাইলেটর ইনহেলার, অ্যালার্জি হলে যে অ্যালার্জির চিকিৎসা অ্যান্টিহিস্টামিক বা কিছু বা নাকের স্প্রে, সেইগুলো হচ্ছে কাশির জন্য চিকিৎসা, বা অন্য কোনো যদি ফরেন বডি ঢোকে সেটা বার করে দেওয়া। কিন্তু কাশির সিরাপটা চটজলদি হিসেবে আমরা যেটা বলি যে কাশি হচ্ছে খেয়ে নিলাম, সেইটা কিন্তু আমাদের মানে মাথার মস্তিষ্কের যে কাফ সেন্টার সেটাকে কিছুটা দমিয়ে রাখার চেষ্টা করে, আর গলার মধ্যে কিছুটা সুদিং এফেক্ট করে। কাশির সিরাপ হিসেবে কিন্তু কাশিকে নিয়ন্ত্রণ করাটা খুব একটা ভালো চিকিৎসা নয়। এবং কাশির সিরাপ অনেকগুলো আছে, তার মধ্যে কিছু আছে যেগুলো অ্যাডিকটিভ, যেমন ফেন্সিডিল, যেটা তো উৎপাদন অনেক রকম নিয়ন্ত্রণ হয়েছে, বন্ধ হয়েছে। কোডিন, এগুলো অ্যাডিকটিভ, এবং এগুলো খেলে মানুষের এগুলো নেশাদ্রব্য হিসেবেই ব্যবহার হয়। কাশির সিরাপ হিসেবে ব্যবহার কম হয়। ব্যবহার হয় যত বেশি নেশাদ্রব্য। আর একটা ভীষণভাবে মুড়ি মুড়কির মতো মানুষ খাচ্ছে, মানে ওভার দ্য কাউন্টার গিয়ে বলছে এবং কিনে নিয়ে খেয়ে ফেলছে, সেটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। অ্যাজিথ্রোমাইসিনের হচ্ছে মানে খুব কমন একটা অ্যান্টিবায়োটিক যেটা এলো, সেটা হচ্ছে যে একটা ওষুধ খেলে কাজ হয় পরপর কয়েকদিন, দিনে একবার, এবং এইটার দাম কম এবং খুব সহজলভ্য। মানে অন্যান্য অ্যান্টিবায়োটিকের তুলনায় খুব কম দামে এটা পাওয়া যায়। এবং অ্যাজিথ্রোমাইসিন খুব ভালো ওষুধ, কারণ এটা অনেকগুলো জীবাণুকে মারতে পারে। এবং যেহেতু অ্যাজিথ্রোমাইসিন বেশি সহজলভ্য হয়ে গেল কম দামের মধ্যে, মানুষও সেটা ইউজ করে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে এখন যা পরিস্থিতি, ইমিডিয়েটলি যদি এই ওভার দি কাউন্টার অ্যান্টিবায়োটিক সেল বন্ধ না হয়, তাহলে ভবিষ্যতে এমন জীবাণু আমাদের হবে যে জীবাণুর উপর কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। অলরেডি মানে নিউ দিল্লি একটা জীবাণু পাওয়া গেছে যেটাকে প্যান রেজিস্ট্যান্ট বলছে, কোনো ড্রাগেই কাজ করছে না। আচ্ছা, সাধারণভাবে এটা এই যেমন অ্যাজিথ্রোমাইসিনের কথাও বললাম, তার সঙ্গে অ্যামোক্সিসিলিন বোধহয় এটাও ইকুয়ালি ব্যবহার করা হচ্ছে সাধারণত ওভার দ্য কাউন্টার। এইগুলো কি একজন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আদৌ ব্যবহার করা উচিত না, এটা বিক্রি করা উচিত না। এবং আরেকটা হচ্ছে যে আমাদের যেগুলো ধারণা যে জ্বর হলো বা কাশি হলো তাহলে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম, আমাদের কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ভাইরাসের জন্য, এবং ভাইরাসের উপরে অ্যান্টিবায়োটিকের কোনো কাজ কোনো নেই। এফেক্ট নেই না, কিন্তু তাও তাহলে আমরা খেয়ে যাই কেন? মানে এটা কি সত্যি সত্যি তো ভাইরাসকে তো মারতে পারে না মারতে পারছে না। অ্যান্টিবায়োটিক। ওই যেটা বললাম যে খেলে 7 দিনে সারবে, না খেলে 1 সপ্তাহে। এইখান থেকেই মানে তমালদার ওই প্রশ্নটাতেও চলে যেতে হয় আর কি। এই যে ধরুন আমরা অ্যামোক্সিসিলিন খেতে হচ্ছে যে কারণে, বা অ্যাজিথ্রোমাইসিন খেতে হচ্ছে যে কারণে, অনেক সময় প্যারাসিটামলের সঙ্গে এইগুলোকে ক্লাব করে খেতে হচ্ছে। ফ্লু শট নেওয়া থাকলে কি এইগুলোর হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে? না, ফ্লু ওই যে বললাম যে ভ্যাকসিন নেওয়া হয় যাতে ভবিষ্যতে এই অসুখটা না হয়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা আমাকে না আক্রমণ করতে হয়। এবার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এবছরে ধরুন বড় ভাই আমাদের ভারতবর্ষে এসছে, পরের বছর মেজো ভাই এলো, কিন্তু আমাদের হচ্ছে ভ্যাকসিনটা তৈরি হয়েছে কিন্তু বড় ভাইয়ের এগেনস্টে, কারণ যে আসেনি তার এগেনস্টে তো ভ্যাকসিন তৈরি করতে পারবে না। কাজেই আমাদের যেটা করা হয় যে সব ভাইগুলোকে ইনক্লুড করে ভ্যাকসিন একটা দিয়ে দেওয়া হয়, সে বড় ভাই আসুক, মেজো ভাই আসুক, ছোটো ভাই আসুক। কিন্তু যদি দেখা যায় যে এমন কোনো সৎ ভাই এসে গেল যে এই তিনটের মধ্যে পড়ে না, তাহলে আর তাকে আটকাতে পারবে না। আচ্ছা, তাহলে সাধারণভাবে বছরের কোন সময়টাই এই ফ্লু শটটা নিয়ে নেওয়া সেফ? এটা নিয়েও অনেক আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে। এইটা কিন্তু দেখা গেছে এক একটা জায়গায় এক এক রকম, মানে যে দেশে যে রাজ্যে যে সময় ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব ঘটে সেই সময়ের 1 মাস আগে নেওয়া উচিত, যাতে যখন প্রাদুর্ভাব ঘটবে তখন তার অ্যান্টিবডি তৈরি হয়। যেমন ধরুন কেরালায় 2বার বর্ষা হয়, কাজেই কেরালায় 2বার ভ্যাকসিনের জন্য বলছে। আমাদের পশ্চিমবঙ্গে 1বার বর্ষা হয়। এখন এতদিন আমরা জানতাম যে শীতকালে সর্দি কাশি বেশি হয়, সেই জন্য আমরাও বলতাম যে শীতের আগে নেওয়া ভালো। এখন আবার বলছে যে বর্ষাকালে দেখা যাচ্ছে যে এর প্রাদুর্ভাব বেশি, মানে ভাইরাসগুলোর লোড বর্ষাকালের সময় বেশি হচ্ছে, কাজে বর্ষার ঠিক আগে নেওয়ার কথা বলা হচ্ছে। বর্ষার ঠিক আগে আগে নিতে হবে। আচ্ছা, তার মানে তমালদা মোটামুটি তাহলে মোটামুটি যদি কলকাতার ক্ষেত্রে, কলকাতা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলি, কোন মাসটাকে মোটামুটি স্যার বলবেন, আমাদের কাছে প্রেসক্রিপশন আসবে আমরা সার্ভ আমরা করব। হচ্ছে ধরুন আপনি যদি জুলাই মাস, জুন জুলাই যদি বলেন, তাহলে মে মাস, এপ্রিল মে মাস, এপ্রিল মে মাস।
মানে পয়লা বৈশাখের পর গিয়ে একটা ভ্যাকসিন নিয়ে আসলে বছরটা ভালো যাবে মোটামুটি ধরে নেওয়া যেতে ভালো যাওয়ার আশা করে থাকতে হবে। ওকে, লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে সাধারণ মানুষকে, একদম সাধারণ মানুষকে ফুসফুস ভালো রাখার জন্য, ভালোভাবে শান্তিতে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য কি কি অ্যাডভাইস দেবেন, যেগুলো যে কোনো সাধারণ মানুষ করতে পারে? হ্যাঁ, সেটা তো একটা নম্বর হচ্ছে, মানে ফুসফুস তো শরীরেরই একটা প্রত্যঙ্গ, কাজেই শরীর যদি ভালো থাকে তাহলে ফুসফুসও ভালো থাকবে। তার মধ্যে আপনার খাওয়া দাওয়া নিয়মিত করা, পরিমিত আহার করা, শাকসবজি খাওয়া, ভাজা বেশি না খাওয়া, তেল না খাওয়া, একটা মিনিমাম এক্সারসাইজ করা, এবং তার মধ্যে ওই ব্রিদিং এক্সারসাইজটা অন্যতম। জোরে নিঃশ্বাস নেওয়া, জোরে নিঃশ্বাস ছাড়া, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচু হওয়া, টানতে টানতে সোজা হওয়া, বা এইগুলোর মানে প্রাণায়াম করা, যোগ করা, এইগুলো সবগুলোই কিন্তু শরীরের পক্ষে, ফুসফুসের পক্ষেও ভালো। আর তার সাথে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নেশা না করা। তার মধ্যে হচ্ছে সিগারেট, গাঁজা, মদ এবং হিরোইন, এই সমস্ত নেশার কিন্তু একটা গুরুতর এফেক্ট পড়ে ফুসফুসের মধ্যে, এবং এই নেশা বর্জিত এবং সুস্থ জীবনযাপনের মাধ্যমেই মানুষ ভালোভাবে বেঁচে থাকতে পারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ তমালদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী সপ্তাহে। একটু লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। কেমন লাগলো আজকের এপিসোড? স্যারকে যদি কোনো প্রশ্ন করার থাকে করে রাখুন, আমরা চেষ্টা করবো সেই প্রশ্নগুলো স্যারের কাছে পৌঁছে উত্তরটা নিয়ে আসার। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।